তো এপিসোডের শুরুতেই আমরা দেখব ওদের সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে আর ওদের মধ্যে এখন স্টাডির কম্পিটিশনও খুব বেড়ে গেছে। এইদিকে শি এখনও ইউয়ানকে ইগনোর করছে, তাই ইউয়ান কোথাও না কোথাও স্যাড ফিল করছে, কারণ ইউয়ান আজও শিকে খুব মিস করে এবং ও চায় শি যেন আগের মতো ইউয়ানের সাথে কথা বলুক। নেক্সট সিনে আমরা ইউয়ানকে জিয়াংয়ের বাড়িতে দেখি। জিয়াং ওর ল্যাপটপে স্পোর্টস ইউনিভার্সিটি রিসার্চ করছিল, কারণ স্কুল শেষ করে জিয়াং একটা স্পোর্টস ইউনিভার্সিটিতে জয়েন করতে চায়। আর তাছাড়াও জিয়াংয়ের স্টাডিতে ভালো মার্কস আসে না, আর ওর স্বপ্নও একটা প্রফেশনাল ফুটবলার হবে। তাই স্পোর্টস ইউনিভার্সিটিতে ওর স্পোর্টসের স্কিল দেখিয়ে ইজিলি অ্যাডমিশন হয়ে যেতে পারবে। আর তাছাড়া জিয়াংয়ের কোনো ইচ্ছা নেই যে শুধুমাত্র স্টাডির জন্য আব্রডের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। এই সব শুনে ইউয়ানও কনফিউজড হতে থাকে যে ওর কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত আর কোন ক্যারিয়ার নিয়ে স্টাডি করা উচিত। জিয়াং ইউয়ানকে বলে, তুমি মেডিসিন নিয়ে তো পড়াশোনা করতে পারো, কারণ ইউয়ান মেডিকেল হার্বসের ব্যাপারে অনেক কিছু জানে। ট্রিপে ইউয়ান ট্রেডিশনাল মেডিসিন নিজেই বানিয়ে সঙের পেট ব্যথাটা ঠিক করে দিয়েছিল। সেই জন্য জিয়াং ওকে বলে, আমার মনে হয় এই সাবজেক্টে তুমি এক্সপার্ট, তাই এটাই নিয়ে তোমার এগোনো উচিত। ইউয়ানেরও মেডিসিনের বিষয়ে জানার ইন্টারেস্ট আছে, তাই জন্য ও জিয়াংয়ের ল্যাপটপে ফার্মেসি কোর্সের ব্যাপারটা দেখতে শুরু করে। এরপর রাতে ইউয়ান বাড়ি ফিরে যখন ওর মায়ের সাথে বসে ডিনার করছিল, তখন ও ভাবে ওর মাকে বলবে যে ও কি ক্যারিয়ার চুজ করছে ওর জন্য। এরপর ইউয়ান ওর মাকে জানায় যে ও ফার্মেসি কোর্স করবে, বাট লিনা চাইছিল ইউয়ান কোনো ইজি সাবজেক্ট নিয়ে পড়ুক, কারণ ফার্মেসি নিয়ে পড়াশোনা খুবই টাফ হয়ে থাকে। কিন্তু লিনা খুব তাড়াতাড়ি ইউয়ানের কথা মেনে যায় আর বলে ও যেটা নিয়ে লাইফে এগোতে চায় ইউয়ান সেটাই করুক। নেক্সট সিনে আমরা জিয়াংকে ফুটবল কোর্টে দেখি। এখানে সং আর ইউয়ান এসেছে জিয়াংয়ের সাথে দেখা করতে। ওদের দেখে জিয়াং ওদের একটা গুড নিউজ দেয়। কিছুদিন পরে ওদের স্কুলে ইন্টার স্কুল ফুটবল ম্যাচ হতে চলেছে, আর সেখানে জিয়াং পার্টিসিপেট করবে। আর এই ফুটবল ম্যাচ দেখার জন্য অনেক ইউনিভার্সিটি থেকে ফুটবল কোচ আসবে, তাই ওনাদের যদি জিয়াংয়ের ফুটবল পারফরমেন্স ভালো লাগে তাহলে জিয়াং ইজিলি একটা স্পোর্টস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবে। এরপর ও একজন প্রফেশনাল ফুটবলার হয়ে যাবে। জিয়াং এইসবের জন্য খুবই এক্সাইটেড ছিল। ইউয়ান জিয়াংকে দেখে ভীষণই খুশি হচ্ছিল আর ভাবছিল জিয়াং ওর ক্যারিয়ারের একটা রাইট পাথ তো চুজ করে নিয়েছে, অ্যাটলিস্ট ও কোনো কনফিউশনে নেই ওর ক্যারিয়ার নিয়ে। এইদিকে সংও খুব খুশি ছিল জিয়াংয়ের জন্য। নেক্সট ডে ওরা যখন ওদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসে আসে, এরপর জিয়াং সব ধরনের কেমিক্যাল মিশিয়ে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি করে ফেলে। জিয়াংয়ের এই কাণ্ড দেখে টিচার ওকে বকাবকি করে আর ল্যাব রুম থেকে বের করে দেয়। এরপর অনেকক্ষণ বাইরে থাকার পর জিয়াং যখন ল্যাবের ভিতরে ঢোকে, ততক্ষণে ইউয়ান একটা পারফেক্ট প্র্যাকটিক্যাল করে ফেলেছিল, যেটা ক্লাসের টপ স্টুডেন্ট সঙও করে উঠতে পারিনি। তাই জন্য ইউয়ানকে দেখে টিচার খুবই ইমপ্রেসড হয়ে যায়। ক্লাস শেষ হলে ইউয়ানের ক্লাস টিচার ইউয়ানকে কেমিস্ট্রি কম্পিটিশনের একটা ফর্ম দেয়। এই ফর্মটা ইউয়ানের কেমিস্ট্রি টিচারই ইউয়ানকে দেওয়ার জন্য বলেছিল, কারণ ইউয়ান কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আর থিওরিতে ভীষণই ভালো ছিল। তাই জন্য ইউয়ানও এই কম্পিটিশনে পার্ট নেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। এরপর ওরা যখন রুম থেকে চলে যাচ্ছিল, তখন ওখানে লি টিয়ান আসে। ও ইংলিশ কম্পিটিশনের ফর্মটা ফেরত করতে এসেছে, বিকজ লি টিয়ানের বাবা ওকে ম্যাথ কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলেছে। এইদিকে রাতে জিয়াং, ইউয়ান আর সং লি টিয়ানকে নিয়ে আলোচনা করতে শুরু করে। ওরা জানে যে লি টিয়ান সব থেকে বেশি ইংলিশ সাবজেক্টটাকে পছন্দ করে। ছোটোবেলা থেকেই ও ইংলিশে কথা বলার চেষ্টা করত। তাছাড়া ও শুধুমাত্র ইংলিশ নোভেলই পড়তে পছন্দ করে। লি টিয়ানের ভীষণ ইচ্ছা যে ও ইংলিশ কম্পিটিশনে পার্ট নেবে, বাট ওর বাবার কারণে ওকে ম্যাথ কম্পিটিশনে পার্ট নিতে হচ্ছে। এদিকে দুটো কম্পিটিশনের টাইমই এক সময় পড়েছে, তাই লি টিয়ানকে একটাই চুজ করতে হবে। কিন্তু লি টিয়ান কষ্ট পাক ওরা চায় না, তাই ওরা ডিসাইড করে ওরা লি টিয়ানের হেল্প করবে। নেক্সট ডে লি টিয়ান যখন ম্যাথ কম্পিটিশনে যেতে যাবে, তখন ওর বাড়িতে জিয়াং আর সং আসে এবং লি টিয়ানের মাকে বলে ওরা লি টিয়ানকে ম্যাথ কম্পিটিশনের ওখানে ছেড়ে দেবে। কিন্তু বাইরে এসে লি টিয়ানকে ওরা একটা আইডি কার্ড দেয় ইংলিশ কম্পিটিশনের। ওরা লি টিয়ানের হয়ে ইংলিশ কম্পিটিশনের জন্য ফর্মও ফিল আপ করে দিয়েছে। লি টিয়ানের জন্য ওরা এত কিছু করছে দেখে লি টিয়ান খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর ওদের সাথে লি টিয়ান ইংলিশ কম্পিটিশনের জন্য চলে আসে।
এরপর লিটিয়ান স্টেজে গিয়ে স্পিচ দিতে শুরু করে। জিয়াং একটু চিন্তায় ছিল, কারণ লিটিয়ান উইদাউট প্র্যাকটিস এখানে স্পিচ দিচ্ছে, কারণ ও এটার ব্যাপারে জানতো না আর ও ম্যাথ কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করেছিল। কিন্তু সং জানতো যে বিনা প্র্যাকটিসেও লিটিয়ান ভালো করেই স্পিচ দিতে পারবে, আর সেটাই হয়েছিল। ও খুব ভালো করে স্পিচ কমপ্লিট করেছিল। এরপর ও ওদেরকে এসে থ্যাঙ্কস জানায়, কারণ সং আর জিয়াংয়ের কারণে ও আজকে এখানে এসে স্পিচ দিতে পারলো। এরপর ওরা এখানে হাসি মজা করতে থাকে, তারপর ওখান থেকে একসাথে চলে যায়। এইদিকে ইউয়ান ওর কেমিস্ট্রি কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য ওয়েট করে আছে। এই কম্পিটিশনে ডোমানও পার্ট নেবে বলে আসে, কিন্তু ডোমানের হঠাৎই পেট ব্যথা শুরু করে। এটা দেখে ইউয়ান ওর কাছে আসে ওকে হেল্প করতে। ডোমান ওকে বলে ওর পিরিয়ডসের কথা। পিরিয়ডস পেনের জন্য ও 2টো মেডিসিন খেয়েছে, কিন্তু এখন তো ওর আরও বেশি পেটে ব্যথা হচ্ছে। এরপর ইউয়ান ওর হাতে রাখা মেডিসিনগুলো চেক করে আর ওকে বলে 2টো ভুল মেডিসিন খেয়ে ফেলেছো, এই জন্যে তোমার পেন হচ্ছে। এরপর ইউয়ান ওকে একটা ভালো মেডিসিন দিয়ে ওর হেল্প করে। কিছুক্ষণ পর ডোমানের পেট ব্যথাও ঠিক হয়ে যায়। এরপর ডোমান ইউয়ানকে ওর বাবার শপে নিয়ে আসে এবং ফ্রিতে অনেক স্ন্যাক্স গিফট করে দেয়। ডোমানের বাবা ওদের আরও জিনিস খুশি হয়ে দিয়ে দেয়, বিকজ ওর বাবা আজ খুশি হচ্ছিল মনে মনে যে ফাইনালি ওনার মেয়ে একটা ভালো ফ্রেন্ড পেয়ে গেছে, না তো ডোমান সবসময় একা একা থাকতো। ইউয়ান ডোমানকে বলে ও প্রথমবার ডোমানকে এই শপেই দেখেছিল, বাট ডোমান খুব বেশি কিছু আর বলে না। এরপর ইউয়ান যখন ওখান থেকে চলে যায় তখন ডোমান স্মাইল করছিল। হয়তো ইউয়ানকে ওর ভালো লেগেছে, আর হয়তো ও এখন থেকে ইউয়ানকে ওর ফ্রেন্ড ভাবতে শুরু করেছে। নেক্সট সিনে ইউয়ান যখন জিয়াংদের বাড়িতে আসে তখন দেখে ওরা 3জন একসাথে বসে কার্টুন দেখছে। এখানে লিটিয়ান জানতে পারে ওটা ইউয়ানের আইডিয়া ছিল যে লিটিয়ানকে ওর বাড়িতে ম্যাথ কম্পিটিশনে নিয়ে যাচ্ছি বলে ইংলিশ কম্পিটিশনে নিয়ে যাবে। এরপর ওরা একসাথে বসে কার্টুন দেখতে থাকে আর এনজয় করতে থাকে। নেক্সট ডে ক্লাসে যখন লিটিয়ান আসে তখন শিনজি ওকে একটা গুড নিউজ দেয় যে ও ইংলিশ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। এটা শুনে লিটিয়ানের সাথে ওর ফ্রেন্ডরাও ভীষণ খুশি হয়। বাট রাতে যখন লিটিয়ান বাড়ি ফিরে ওর বাবাকে যখন ইংলিশ কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ দেখায় তখন ওর বাবা একদমই খুশি হয় না, কিন্তু লিটিয়ানের মা খুশি ছিল। ওর বাবা চাইছিল ওকে অ্যাব্রড ইউনিভার্সিটিতে পড়িয়ে ডক্টর বা ইঞ্জিনিয়ার করবে, বাট লিটিয়ান চায় ও ইংলিশে আরও ভালো হয়ে অ্যাব্রড ইউনিভার্সিটিতে পড়ে তারপর ও ইংলিশের প্রফেসর হবে। এই প্রথমবার লিটিয়ান ওর হয়ে স্ট্যান্ড নিয়ে বলে ওর ফিউচার নিয়ে ও ভেবে নিয়েছে, তাই ওর বাবা মা ওকে যেন ওনাদের ড্রিম কমপ্লিট করার জন্য না বলে। লিটিয়ানের কথা শুনে ওর মা বাবা চুপ হয়ে যায়। এইদিকে ইউয়ান ওর মাকে বলছে ও একজন ফার্মাসিস্ট হতে চায়। ফাইনালি ইউয়ানও ওর ক্যারিয়ার চুজ করে নিয়েছে, তাই ও ওর মাকে বলে ও ঠিক করে ফার্মেসি কোর্স কমপ্লিট করে নিলে ও ভালোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। এটা শোনার পর লিনা ওকে একটা ট্রেডিশনাল মেডিসিনের বুক পড়তে বলে, কারণ যতই ইউয়ান চাক ট্রেডিশনাল মেডিসিন কোর্স করবে ওর ট্রেডিশনাল মেডিসিন নিয়ে অনেক আইডিয়া থাকা দরকার আছে, তাই ওর মা ওকে বুকটা দেয় পড়ার জন্য। এরপর ইউয়ান ওর মায়ের কথা মতো বুকটা নিয়ে পড়তে শুরু করে। তখন হঠাৎ জিয়াংয়ের SMS আসে ওর ফোনে। জিয়াংয়ের কালকে ওর ফুটবল ম্যাচ আছে সেই ব্যাপারে ইউয়ানকে জানাচ্ছিল। ইউয়ান জিয়াংকে গুড লাক উইশ করে। এইদিকে আমরা লিটিয়ান আর সংকে দেখব। একদিকে লিটিয়ান ইংলিশ নভেল পড়ছে, অন্যদিকে সং চুপচাপ সার্জারি বুক পড়ছে, কারণ সং একজন সার্জন হতে চায় আর লিটিয়ান একজন ইংলিশ প্রফেসর হতে চায়, কিন্তু ওদের দুজনেরই প্যারেন্টস ওদের ড্রিমের খেলাফে ছিল। নেক্সট ডে জিয়াং যখন ফুটবল ম্যাচের জন্য যাচ্ছিল তখন জিয়াং ওর বাবাকে 2টো টিকিট দেয় আর ওর মাকেও নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু জিয়াংয়ের বাবা জিয়াংকে বলে তোমার মা তোমার ফুটবল খেলার বিরুদ্ধে, তাই আমি তোমাকে ফুল সাপোর্ট করি, কারণ জিয়াংয়ের বাবা চায় জিয়াং ওর ড্রিম পুরো করুক। জিয়াংয়ের বাবা তো প্রফেশনাল ফুটবলার হতে পারেনি, তাই ওনার বিশ্বাস ওনার ছেলে সেটা করে দেখাবে। এরপর জিয়াং ওর বাবাকে ওর ফিউচার প্ল্যান জানায় আর এই ম্যাচ কম্পিটিশন ওর ফিউচার টার্নিং পয়েন্ট হতে চলেছে এটাও জানায়। এরপর জিয়াং ওর ম্যাচের জন্য বাড়ি থেকে চলে যায়। এই দিনে স্কুলে সং আর ইউয়ান খবর পায় যে ম্যাচ খেলতে খেলতে জিয়াং খুব বড় সড়ো চোট পেয়েছে। এরপর ওরা দুজন ছুটে স্কুল ক্লিনিকে আসে। এখানে জিয়াংয়ের ভীষণ পেন হচ্ছিল। স্কুলের টিচার ওদের বলে জিয়াংকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর সং জিয়াংকে ওর পিঠে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। যাওয়ার আগে সং ইউয়ানকে জিয়াংয়ের ব্যাগ হসপিটাল অবধি নিয়ে আসার জন্য বলে। এরপর ইউয়ান যখন হসপিটালে পৌঁছায় তখন সঙের থেকে জানতে পারে জিয়াংয়ের ইনজুরিটা খুবই ডেঞ্জারাসভাবে হয়েছে, কারণ ও সেখানে চোট পেয়েছে যেখানে ও আগেও চোট পেয়েছিল।
আর হয়তো অপারেশন হতে পারে জিয়াংয়ের, আর অপারেশনের পর ওর ইনজুরিটা ঠিক হতে অনেক মাস সময় লেগে যাবে। এইসব নিউজ শুনে ওরা জিয়াংয়ের জন্য ভীষণভাবে চিন্তা করতে শুরু করে, কারণ টাইম মতো রিকভার যদি না হয় তাহলে ও স্পোর্টস ইউনিভার্সিটি কিভাবে জয়েন করবে, কিভাবে জিয়াং ওর প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন পূরণ করবে। এই ইনজুরির কারণে ওর ড্রিম ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে না তো? এরপর জিয়াংয়ের মা বাবা ইউয়ান আর সংকে চিন্তা করতে মানা করে এবং বাড়ি যেতে বলে। ওরা চলে গেলে জিয়াংয়ের মা বাবার মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, কারণ জিয়াংয়ের মা সব সময় জিয়াংয়ের ফুটবল খেলার খেলাফেই ছিল। উনি চায় না জিয়াং ফুটবল খেলুক। ওর বাবার সাপোর্টের কারণে জিয়াং আরও একবার চোট পেল। এই ইনজুরি নিয়ে ও আর কোনোদিনও খেলতে পারবে না। এইদিকে জিয়াংয়ের বাবা ইফানকে বলে আজ উনি ফুটবল প্লেয়ার হয়ে যেত যদি না ইফান ওনাকে জবের জন্য প্রেশার দিত। জব না করলে ইফান বিয়ে করবে না, কারণ ফুটবলটা কোনো ক্যারিয়ার হিসেবে জিয়াংয়ের মা দেখতো না। তাই ইফানের কথায় জব করে বিয়ে হলে জিয়াং এলে জিয়াংও ফুটবল ইন্টারেস্ট দেখায়। তাই জিয়াংয়ের বাবা ওনার ড্রিম কমপ্লিট না হওয়ার জন্য চাইতো জিয়াং একজন নামকরা ফুটবল প্লেয়ার হোক, কিন্তু ইফান চাইছে কি করে জিয়াংয়ের ড্রিম নষ্ট করা যায়। যেটা শুনে ইফান ভীষণ রেগে যায় জিয়াংয়ের বাবার উপর। এরপর ইফান ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ইউয়ানকে দেখি ও বাড়ি গিয়ে জিয়াংয়ের জন্য চিন্তা করছিল। এই জন্য জিয়াংকে এসএমএস করে যে ও এখন কেমন আছে, বাট জিয়াং এসএমএস দেখে কোনো রিপ্লাই করে না, কারণ জিয়াংও এখন বড় টানাপোড়ার মধ্যে পড়ে গেছে ওর ফিউচার নিয়ে। আর ওর ড্রিম হয়তো ওর আর পূরণ করা হবে না, আর ও জানে না এখন ফুটবল ছাড়া ওর ফিউচারে আর কি ওয়েট করছে। নেক্সট ডে মর্নিংয়ে জিয়াংয়ের মা হসপিটালে যখন বসেছিল তখন জিয়াংয়ের কোচ জিয়াংয়ের মায়ের সাথে কথা বলার জন্য আসে। কোচ চায় জিয়াং তাড়াতাড়ি রিকভার হয়ে যাক, তারপর আবার ফুটবল প্র্যাকটিস শুরু করুক। কোচ জানতো যে ইফান চায় না ইনজুরির কারণে জিয়াং আর ফুটবল খেলুক, কিন্তু জিয়াংয়ের এই ট্যালেন্টটাও ইফান নজর আন্দাজ করতে পারে না। আমাদের স্কুলে প্রপার ট্রেনার নেই যে ভালো করে ট্রেনিং দেবে। জিয়াংয়ের এমন হতো না যদিও বড় কোনো ট্রেনারের হাতে আজ থাকতো, কারণ কোচ চায় জিয়াং অনেক বড় হোক আর ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ওর ট্যালেন্ট সবাইকে দেখা। কিন্তু মা হয়ে ইফানই যদি জিয়াংয়ের ড্রিমকে শেষ করতে চায় তাহলে এখানে কারোরই কিছু বলার নেই। এই সব বলে যাওয়ার পর ইফানও চিন্তায় পড়ে যায়। এইদিকে ইউয়ান জিয়াংয়ের সাথে দেখা করবে বলে হসপিটালে চলে আসে। রুমে ঢুকেই ইউয়ান জিয়াংয়ের সেখানেই ভুল করে আঘাত করে যেখানে ওর ইনজুরি হয়েছে। জিয়াংয়ের ভীষণ ব্যথা লাগে। জিয়াং ইউয়ানকে একটা পেন কিলার দিতে বলে। ইউয়ান ওকে একটা ট্রেডিশনাল মেডিসিন দেয় যেটা ও বানিয়ে এনেছিল। সঙের মা জিয়াংয়ের জন্য খাবার করে পাঠিয়েছে ইউয়ানকে দিয়ে। ইউয়ান এখনও বুঝতে পারছে না যে এত ডিপ ইনজুরি ওর হলোটা কী করে, আর জিয়াং এত কেয়ারলেস কী করে হতে পারে। জিয়াং ইউয়াংকে বলে এইবারের ম্যাচটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, তাই আমি একটু ডেসপারেট হয়ে গেছিলাম খেলার সময়, এই জন্য চোট পেয়েছি। এরপর জিয়াং রেস্ট করার জন্য শুয়ে পড়ে। ইউয়ানের ভীষণ খারাপ লাগছিল জিয়াংকে এই অবস্থায় দেখে, কারণ যেই ছেলে কাল অবধি এত এনার্জেটিক ছিল, এত এক্সাইটেডও ছিল, আজ এতটা ডিপ্রেসড হয়ে আছে। কারণ জিয়াং বেশিক্ষণ কারোর সাথেই কথা বলতে চাইছিল না, ভেতরে ভেতরে ওর প্রফেশনাল ফুটবল প্লেয়ারের ড্রিম নিয়ে চিন্তা করছে। জিয়াং ভয় পাচ্ছে যে ও যদি সারা জীবনের মতো আর ফুটবল খেলতে না পারে তাহলে ওর কি হবে। এরপর হসপিটাল থেকে বাড়ি ফিরে সন্ধেবেলায় ইউয়ান আর লিনা জিয়াংদের বাড়িতে আসে। এরপর হাও, ইফান আর লিনা একসাথে কথা বলতে থাকে। এখানে ইফান খুবই চিন্তিত ছিল জিয়াংকে নিয়ে। ইফান জানায় যে 1 বছরের জন্য জিয়াং স্কুল থেকে ছুটি নিয়ে নিক, কারণ ওর লেগ ইনজুরি সারতে টাইমও লাগবে, আর এখন স্টাডি ছেড়ে ও রেস্ট করুক বাড়িতে। কিন্তু ইউয়ান জিয়াংয়ের মাকে এটা করতে বারণ করে, কারণ তাহলে জিয়াং অনেকটাই পিছিয়ে পড়বে ওদের থেকে, আর তাই ইউয়ান সেটা চায় না। ইউয়ান বলে সং আর আমি দুজনে মিলে জিয়াংকে টিউশন দেব যাতে ও তাড়াতাড়ি আমাদের ক্যাচ আপ করে নিতে পারে। ইউয়ানের কথাতে জিয়াংয়ের মা রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইউয়ান আর সং স্কুল থেকে ফেরার পথে জিয়াংকে স্টাডি করানোর জন্য হসপিটালে আসে। জিয়াংয়ের মুডই থাকতো না পড়াশুনো করার, বাট তবুও ওরা জোর করে জিয়াংকে স্টাডি করাতো। জিয়াংয়ের মুড ভালো করার জন্য কোনো দিন ইউয়ান জিয়াংয়ের জন্য ফ্লাওয়ার্স নিয়ে আসতো আর সং ফ্রুটস নিয়ে আসতো। এইভাবে কিছুদিন চলে যায় আর আজ জিয়াংয়ের ডিসচার্জ হয়। এখানে সং আর ইউয়ানই জিয়াংকে হসপিটাল থেকে নিয়ে যেতে এসেছিল। রাস্তায় যেতে যেতে সং ইউয়ানকে ভেকেশনের জন্য সিসিইউ ভিলেজ যাওয়ার জন্য বলে,
যেখানে ইউয়ানের দাদুর বাড়ি আছে। তাই ইউয়ানও রাজি হয়ে যায় আর ওরা ঠিক করে জিয়াং পুরোপুরি ঠিক হয়ে গেলে তারপর ওরা একসাথে সিসিউ ভিলেজ যাবে। এরপর সং ওর বাবার কাছে যাবে বলে চলে যায় আর ইউয়ান জিয়াংয়ের সাথে চলে আসে। এখানে ইউয়ান জিয়াংকে দুটো ফুটবল ম্যাচের টিকিট দেয়, যেটা পেয়ে জিয়াং ভীষণই খুশি হয়। বাড়ি ফেরার পর জিয়াং ওর বাবা মাকে ওই দুটো টিকিট দেয়, কারণ জিয়াং চাইছে কেউ একজন ওর সাথে ফুটবল ম্যাচ দেখার জন্য যাক। জিয়াংয়ের মা ওর বাবাকে জিয়াংয়ের সাথে যাওয়ার জন্য বলে। এরপর জিয়াং ওর রুমে চলে যায়। এখানে জিয়াংকে এখনও একটা লাঠির সাপোর্ট নিয়ে চলতে হচ্ছিল, কারণ ওর পায়ে এখনও পেন আছে। রুমে জিয়াং ওর ফুটবল প্র্যাকটিসের জিনিসগুলো দেখে ভীষণই ইমোশনাল হয়ে পড়ছিল। নেক্সট ডে জিয়াং একটা রিহ্যাব সেন্টারে যায় ওর রিকভারির জন্য। তখন ওর কোচ ওকে কিছু এক্সারসাইজ করতে বলে, কিন্তু জিয়াং ওর পেনের কারণে কোনো রকম এক্সারসাইজই করতে পারছিল না। এখানে ইউয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়াংয়ের এই অবস্থা দেখে ওর চোখে জল চলে আসে, কিন্তু ইউয়ান কোনো মতে ওর চোখের জল হাইড করে নেয় যাতে জিয়াংয়ের খারাপ না লাগে। জিয়াং ইউয়ানকে বলে ওর আগে যখন লেগ ইঞ্জুরি হতো তখন ও নিজেকে একাই সামলে নিত। অনেক ফুটবল প্লেয়ার্সরা ইঞ্জুরি থেকে রিকভার হয়ে গেছে, কিন্তু জিয়াংয়ের এখন মনে হচ্ছে ওর বডি ওর সাথ দিচ্ছে না। হয়তো জিয়াং একটু বেশি ভয় পেয়ে আছে ওর ড্রিমকে নিয়ে, তাই জন্য জিয়াং কিছুই করতে পারছে না। জিয়াং চাইছে না এই অবস্থায় ইউয়ান আর সং ওকে দেখুক, তাই জন্য জিয়াং ওদের রিহ্যাব সেন্টারে আসতে মানা করে দেয়। ইউয়ানের খুবই খারাপ লাগে এই কথাতে। ইউয়ান বুঝতে পারছিল না কিভাবে ও জিয়াংকে কমফর্ট দেবে। জিয়াং চাইছে না ইউয়ান ওর কোনো হেল্প করুক। ইউয়ান বুঝতে পারছিল জিয়াং ভিতরে ভিতরে অনেকটা ভেঙে পড়ছে, কারণ ডক্টরও জিয়াংকে ফুটবল খেলতে মানা করে দিয়েছে, কারণ জিয়াংয়ের ইনজারি খুবই ডিপ, যার জন্য অনেক টাইম লাগবে। রাতে বাড়ি ফিরে ইউয়ান ওর ল্যাপটপে সেই সব প্লেয়ার্সের লিস্ট চেক করে যারা অনেক বড় চোট পেয়েও রিকভার হয়ে গেছে আর তারা এখন ইন্টারন্যাশনাল লেভেলে ফুটবল খেলছে। পরের দিন স্কুল শেষ হওয়ার পর ইউয়ান জিয়াংকে ফুটবল কোর্টে নিয়ে আসে। জিয়াং এখানে এসে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিল। জিয়াংকে এত কষ্টতে দেখে ইউয়ান সেই প্লেয়ার্সের নাম বলতে শুরু করে যারা অনেক বড় চোট পেয়েও ইন্টারন্যাশনাল লেভেলে খেলেছে। তাই ইউয়ান বলে ওরা যদি পারে তুমিও পারবে, এটা আমার বিশ্বাস, কারণ জিয়াংয়ের কাছে এখনও অনেক টাইম আছে প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়ার। জিয়াংয়ের মধ্যে অনেক কনফিডেন্স আসে ইউয়ানের কথাগুলো শুনে, তাই জিয়াং আজকের দিনটা কখনো ভুলবে না, কারণ ইউয়ানের জন্য জিয়াং আবার ফুটবল খেলার স্বপ্ন দেখছে আর ও চাইছে আবার ফুটবল প্র্যাকটিসের জন্য জয়েন করুক। নেক্সট সিনে আমরা জিয়াং আর ওর বাবাকে ফুটবল ম্যাচ দেখার জন্য বসে থাকতে দেখি। ম্যাচ শেষ হয়ে গেলে জিয়াংয়ের বাবা জিয়াংকে ওর ফিউচার প্ল্যানের কথা জিজ্ঞাসা করে আর বলে তোমার ইনজারি রিকভার হলেও কি তুমি আর ফুটবল খেলবে? কারণ যখনই তুমি ফুটবল খেলবে তোমার মায়ের ভয় লাগবে, কারণ এইবার তুমি খুব বড়সড় চোট পেয়েছো, তাই আমি জানি না ইভেন তোমার মা তোমাকে আর ফুটবল খেলতে দেবে কি না। কিন্তু জিয়াং ওর বাবাকে মানাতে শুরু করে আর বলে যে ও কি করে ফুটবল খেলা ছাড়বে। ফুটবল গেমটা ওর ছোট থেকেই ভীষণ পছন্দের। যখন থেকে ওর বাবা ওকে এই গেমটা খেলতে শিখিয়েছিল, তাই ও ফুটবল খেলা কন্টিনিউ করবে, ছাড়বে না। এরপর বাবা আর ছেলে যখন ফুটবল স্টেডিয়াম থেকে বাইরে আসছিল, তখন জিয়াংয়ের মা ওদের দুজনকে ওখানে নিতে চলে আসে। ইফান জানায় স্পোর্ট ইউনিভার্সিটির কোচ জিয়াংয়ের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু জিয়াংয়ের মা ওনাদের জিয়াংয়ের সাথে দেখা করায়নি, কারণ ওর মা চাইছিল জিয়াং রিকভার হলে ইফান ওকে নিজেই নিয়ে যাবে। এখানে ইফান জিয়াংয়ের ফুটবলকে সাপোর্ট করছে সেটা জিয়াং আর ওর বাবা বুঝে যায়, বাট যেহেতু খুব বড় চোট পেয়েছিল জিয়াং, তাই ওর মায়ের মাথা ঠিক ছিল না। ফিজিক্যাল ইনজুরির পর জিয়াংয়ের মা ওর মেন্টাল হেলথ নিয়ে চিন্তিত ছিল, তাই ওর মা চায় জিয়াং আবার আগের মতো হাসি খুশি থাকুক। আর ফুটবল খেলতে মানা করলে জিয়াং পুরো ভেঙে পড়বে, তাই সেটা মা হয়ে কিভাবে ইফান দেখবে। জিয়াং যখন বোঝে এখন থেকে ওর ওপর ফুল ফ্যামিলির সাপোর্ট আছে, তখন ওর আরও মনের জোর বেড়ে যায়। নেক্সট ডে থেকে রিহ্যাব সেন্টারে গিয়ে জিয়াং ঠিক হওয়ার জন্য ওর জান প্রাণ লাগিয়ে দেয়। বেশ কিছুদিন কেটে যায়, এখন জিয়াং নর্মাল হয়ে গেছে, ওকে আর লাঠি নিয়েও হাঁটতে হয় না, তাই খুব তাড়াতাড়ি জিয়াং আবারও ফুটবল প্র্যাকটিসের জন্য জয়েন করবে। এই সব জিয়াং ইউয়ানকে বলছিল আনন্দ করে। এরপর আগের মতো ওরা হাসি মজা করতে শুরু করে। বাইরে সং দাঁড়িয়ে জিয়াং আর ইউয়ানকে একসাথে এত হাসি খুশি হতে দেখে খুবই জেলাস ফিল করে, তাই ও ওদের সাথে দেখা না করেই ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সংকে দেখি ও একটা বুক শপে এসেছে, যেখানে সং একটা বুক নিতে চাইছিল, বাট বুক শপ ওনার বুকটার প্রাইস অনেক বেশি বলছিল আর অত টাকা সঙের কাছে ছিল না, কিন্তু সঙের বইটার খুবই প্রয়োজন ছিল।
তখন ওখানে শি আসে আর শি পে করতে চায় সঙের বুকটার জন্য, বাট সং নিতে চায় না। তখন শি বলে তুমি আমাকে পরে একদিন টাকা ফেরত করে দিও, নো প্রবলেম। এরপর সং বুকটা নিয়ে নেয়। এরপর বাইরে এসে ওরা হাঁটতে থাকে। সং শিকে বলে ইউয়ানের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিতে, কারণ সং চায় শি আবার যেন ইউয়ানের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। বাট শি সংকে বলে ওদের ফ্রেন্ডশিপ আর আগের মতো নেই, তাই এটা আর পসিবল হবে না। শি বলে আমারই ভুল ছিল যে আমি ইউয়ানকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম। সং শিকে বলে তোমার আর আমার মধ্যে অনেক বড় ফারাক আছে, কারণ শি ফিলিংস কনফেস করতে পারে বাট সং পারে না। এটা শুনে শি সংকে আই লাইক ইউ বলে, বাট ওদের সামনে যে ব্রিজটা ছিল ঠিক তখন একটা ট্রেন চলে যায়, তাই সেই আওয়াজে সং শিয়ের কথাটা নোটিস করে না। শি এরপর কি বলবে বুঝতে না পেরে সংকে বলে ওকেও সঙের মতো টপ স্টুডেন্ট হতে হবে। এরপর শি সঙের দিকে তাকিয়ে মিষ্টি স্মাইল করে। নেক্সট ডে জিয়াং আর ইউয়ান জিয়াংয়ের মা বাবার সাথে একটা ফুটবল ম্যাচ খেলার জন্য আসে। এখানে স্পোর্টস ইউনিভার্সিটির কোচের সাথে জিয়াংয়ের দেখা হতে চলেছিল, এই জন্য জিয়াং একটু নার্ভাস হচ্ছিল। তখন ইউয়ান ওর হাতে থাকা গুড লাক সুতোটা জিয়াংয়ের হাতে বেঁধে দেয় আর বলে নিজের কনফিডেন্স লো না করতে। জিয়াংয়ের এটা দেখে ভীষণই ভালো লাগে আর ও নিজের ওপর পুরো বিশ্বাস আছে যে ও খুব ভালোভাবে কামব্যাক করবে। এখানে খেলা স্টার্ট হলে জিয়াং খুব ভালোভাবে পারফরমেন্স করে ন্যাশনাল ফুটবল সিলেকশন টিমে। কোচরাও জিয়াংয়ের পারফরমেন্স দেখে অবাক হয়েছিল। এইদিকে ইউয়ান জিয়াংয়ের মা বাবা ওকে চিয়ার আপ করছিল, যার জন্য মনের জোরে জিয়াং ফুটবল রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছিল। বিকেলে বাড়ি ফিরে জিয়াং সংকে দেখা করার জন্য ডাকে ওদের সিক্রেট প্লেসটাতে। এখানে সঙের জিয়াংকে খুবই ডাউন লাগছিল, তাই সং ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জিয়াং সংকে বলে ও আগের মতো ওর বডিতে এনার্জি ফিল করে না, তাই আজ ফুটবল ম্যাচে ও ওর 100% দিতে পারিনি, বরং ও আজ খুবই লোভাবে ম্যাচ খেলেছিল। তাই জিয়াং সংকে বলে ইউয়ানকে কিছু না জানাতে, তাহলে ইউয়ান বেকার টেনশন করবে জিয়াংয়ের জন্য। সং জিয়াংকে বলে ঠিক আছে, ও ইউয়ানকে কিছু বলবে না এই ব্যাপারে। সং জিয়াংকে বোঝায় এত ভেঙে পড়তে না, কারণ কিছুদিনই হয়েছে ওর ইঞ্জারি ঠিক হয়েছে, তাই টাইম লাগবে এখনও। এরপর সং জিয়াংয়ের হাতে একটা রেড সুতো নোটিস করে। সং বুঝে যায় ওটা ইউয়ানই ওকে দিয়েছে, কারণ ইউয়ানের হাতেই এটা সং দেখেছিল। বাড়ি ফিরে সং ওর বাবার থেকে জিয়াংয়ের ইঞ্জারি সারানোর উপায় কি জানতে চায়। সং বলে কোনো ভালো অপারেশন হলে কি জিয়াং ঠিক হয়ে যাবে, বাট সঙের বাবার মতে জিয়াং আগের মতো খেলতে পারবে না আর, কিন্তু ন্যাচারালি হাঁটা চলাতে ওর কোনো প্রবলেম হবে না। এত বড় ইঞ্জারি নিয়েও যদি ও ফুটবল খেলতে পারে তাহলে এটা শুধু মিরাক্কেলই হবে। পরের দিন জিয়াং জানতে পারে ওর সিলেকশন ন্যাশনাল ফুটবল টিমে হয়নি। এটা শুনে জিয়াংয়ের খুবই খারাপ লাগে। এরপর ওখানে ইউয়ান চলে আসে। ইউয়ান জিয়াংকে দেখে বুঝেই গেছিল যে জিয়াংয়ের সিলেকশন হয়নি, তবুও জিয়াং ইউয়ানকে থ্যাংক ইউ বলে, কারণ ওর ইঞ্জারি থেকে আজ অবধি ইউয়ানই সব থেকে বেশি কেয়ার করেছে জিয়াংয়ের। নেক্সট সিনে আমরা শিকে দেখি শি রাইটিং কম্পিটিশনে ফেল হয়ে গেছিল। এখানে শিয়ের মা এসে ওর লেখাগুলোকে নিয়ে ওকে ক্রিটিসাইজ করতে থাকে, বাট শি চায় ওর মা অন্যদের মায়ের মতো ওকে সাপোর্ট আর কমফর্ট করুক, বাট শিয়ের মা ওকে খালি ক্রিটিসাইজ করে। শিয়ের মায়ের মতে উনি শিকে কোনো মিথ্যে হোপ দিতে চায় না, যাতে ও এই দুনিয়াতে সার্ভাইভ করতে পারে একাই। নেক্সট ডে যখন সেকেন্ড সেমিস্টারের সায়েন্স ক্লাস চলছিল, তখন সংকে টিচার্স রুমে ডেকে পাঠানো হয়। সং জিয়াং আর ইউয়ান কেউই বুঝতে পারছিল না যে কি এমন হলো যে সংকে টিচার্স রুমে ডাকছে টিচার। কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাই যে সং হসপিটালে এসেছে, কারণ ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য ওকে টিচার রুমে ডাকা হয়েছিল। এরপর সঙের বাবা সংকে জানায় যে ওর মা যখন ডিউটিতে ছিল তখন একটা পেশেন্ট ভর্তির জন্য আসে। ডক্টর ভর্তি নেওয়ার পর পেশেন্টটি রিকভার হচ্ছিল, বাট তার ফ্যামিলি ভাবছিল ওদের পেশেন্টের অবস্থা ভালো না। এই নিয়ে আর্গুমেন্ট হচ্ছিল নার্সদের মধ্যে। তখন হাও ওদের থামানোর চেষ্টা করছিল, বাট পেশেন্টের একজন বাড়ির লোক তোমার মাকে সজোরে ধাক্কা মারে এবং তোমার মায়ের কপাল একটা বেডের সাথে ধাক্কা লাগে। মাথায় খুব জোরে আঘাতের কারণে তোমার মা কোমাতে চলে গেছে। রাতে বাড়ি ফিরে ইউয়ান ও ওর মায়ের থেকে জানতে পারে সঙের মায়ের ব্যাপারে। এরপর ইউয়ান ওর মায়ের সাথে হসপিটালে আসে হাওয়ের অবস্থা কেমন জানার জন্য। ওরা হাওকে দেখতে চাইছিল, বাট ডক্টর বাইরের কাউকে হাওয়ের কাছে যাওয়ার পারমিশন দিচ্ছিল
না। এইদিকে সঙ্গও বাড়ি ফিরতে চাইছিল না, আর ও স্কুল থেকে আসার পর থেকে কিছুই খায়নি। এই জন্য ইউয়ানের মা সঙ্গের বাবার সাথে কিছু খাবার আনতে চলে যায়। এরপর ইউয়ান সঙ্গের সাথে ছিল। সং কখনো স্বপ্নেও ভাবেনি যে ওর মাকে ও এই অবস্থাতে দেখবে। সং কোনো মতে ওর মাকে হারাতে পারবে না। ইউয়ান সঙ্গকে শান্ত করার জন্য ওর পাশে বসে ওর একটা চাইল্ডহুড ইনসিডেন্টের ব্যাপারে বলতে থাকে। ইউয়ান বলে, ছোটবেলায় এমন একদিন আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। অনেকগুলো মাস আমাকে হসপিটালে কাটাতে হয়েছিল একটা রোগের কারণে। আমি আজও জানি না তখন আমার ঠিক কী হয়েছিল। শুধু এটা জানি যে তখন আমার মা বাবা সবাই আমার কথা ভেবে কান্নাকাটি করতো আর সবসময় দুঃখে থাকতো। তখন ইউয়ানেরও ভালো লাগতো না ওর মা বাবাকে এমন মনমরা দেখতে। তাই জন্য ইউয়ানও হাসি খুশি থাকতে পারতো না আর খুবই খারাপ লাগতো ওর। এমনই আজ হাও আন্টির অবস্থা। আমরা যদি সবাই হাও আন্টির জন্য কান্নাকাটি বা মন খারাপ করি, তাহলে হাও আন্টিও খুশি থাকতে পারবে না আমাদের এমন দেখে। এই টাইমে হাও আন্টিকে হাসি খুশি রাখা সব থেকে বেশি জরুরি। এখানে সং বুঝতে পারছিল ইউয়ান চায় না সং বেশি টেনশন করুক ওর মাকে নিয়ে, কারণ আস্তে আস্তে ওর মা সুস্থ হয়েই যাবে। পরের দিন ওরা স্কুল যাবে বলে একসাথে মিট করে। এখানে জিয়াং ইউয়ানের থেকে হাও আন্টির খবর নেয়, কারণ জিয়াংয়ের মা বাবা ওকে বেশি কিছু জানায়নি। জিয়াং জানতো না এত বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। এরপর ওখানে সং চলে আসে স্কুল যাবে বলে। এরপর ওরা স্কুলের জন্য চলে যায়। স্কুল এসে ওরা দেখে স্কুলের সব স্টুডেন্টরা সঙের মায়ের অ্যাক্সিডেন্টের খবরটা নিয়ে আলোচনা করছিল। তখন শিনজি আর লি টিয়ান ওদেরকে চুপ করতে বলে আর স্টাডিতে ফোকাস করতে বলে, কারণ ওরা চাইছিল না সঙের এইসব কথা শুনে মন খারাপ হয়ে যাক। সঙের মুডটা একটু চেঞ্জ করার জন্য জিয়াং আর ইউয়ান সঙকে নিয়ে ক্লাসরুমের বাইরে আসে, যেখানে শিয়ের সাথে ওদের দেখা হয়। শি এখানে আসছিল কারণ ও সঙের মায়ের খবর নিতে চায়। এই জন্য জিয়াং আর ইউয়ান ওখান থেকে সঙকে রেখে চলে যায়, যাতে শি ওদের সামনে আনকমফোর্টেবল ফিল না করে। শি সঙকে বলে সঙ যদি চায় তাহলে ওই লোকটার বিরুদ্ধে কেস করতে পারে। শিয়ের মা একজন খুব ভালো লয়ার। কেসের পর সঙদের ফ্যামিলি কম্পেনসেশনও পেতে পারে। বাট সঙ এইসব কিছুই চায় না। সঙ শুধু চায় ওর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কিছুদিন পর সঙের মা হাও ঠিক হয়ে ওঠে। এখন হাওয়ের তেমন প্রবলেম নেই, কিন্তু ওনার একটা পায়ের কন্ডিশন এখনও খুব ভালো না, তাই এখন হাঁটতে চলতে হাওয়ের প্রবলেম হতে পারে। তাই কিছুদিন কেয়ারে রাখলে হাও নর্মাল হয়ে যাবে। বাড়ি ফিরে রাতে সঙ ওর বাবাকে জানায় ও এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাবে অন্য কোনো স্কুলে, যেখানে স্কুলের টাইমিংও আলাদা হবে আর স্কুলটাও হবে হসপিটালের কাছে। সেটা করলে সঙ নিজেই ওর মায়ের খেয়াল রাখতে পারবে। কিন্তু সঙের বাবা সঙকে এটা করতে মানা করে, তাহলে ওর পড়াশোনাতে প্রভাব পড়বে। আর সঙের মাকে দেখার জন্য সঙের আন্টি, গ্র্যান্ডমা, ওর বাবা আছে। বাট সঙের মতে আন্টিরও নিজের ফ্যামিলি আছে আর গ্র্যান্ডমাদারেরও অনেক বয়স হয়েছে। আর তাছাড়া সঙের মা একদম পছন্দ করে না অন্য কারোর ওপর উনি বোঝা হয়ে থাকুক। এই জন্য সঙ আর ওর বাবাই অনেক ওর মায়ের খেয়াল রাখার জন্য। স্কুল ট্রান্সফার হলেও সঙ ভালোই মার্কস নিয়ে আসতে পারবে। আর তাছাড়া সঙ ফিউচারে একটা লোকাল ইউনিভার্সিটিতেই পড়বে। সঙের কথা শুনে সঙের বাবারও মনে হয় সঙ ঠিক বলছে, তাই সঙের বাবা ওর স্কুল ট্রান্সফারে রাজি হয়ে যায়। কিন্তু ওরা ঠিক করে এখন হাওকে কিছু জানাবে না এই ব্যাপারে, তাহলে হাও বেকার টেনশন করবে। নেক্সট ডে সঙ জিয়াং আর ইউয়ানকে ওর স্কুল ট্রান্সফারের কথা জানায়। জিয়াং আর ইউয়ান ভীষণই অবাক হয় সঙের কথা শুনে। ওরা ভাবতেও পারেনি সঙ লাস্ট ইয়ারে ওদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট জিয়াং আর ইউয়ান বোঝে যে সঙ এইগুলো করতে বাধ্য হচ্ছে পরিস্থিতির কারণে। ওর মাকে ওর বাবার পক্ষে একা দেখা সম্ভব না, তাই ওকেই এই রেসপন্সিবিলিটিটা নিতে হচ্ছে। আজই হলো লাস্ট ডে সঙের এই স্কুলে। সবাই ভীষণই কষ্ট পাচ্ছিল সঙ চলে যাচ্ছে বলে। লি টিয়ান সঙকে কিছু নোটবুক দেয়, যাতে সঙের নিউ স্কুলে গিয়ে স্টাডিতে কিছু প্রবলেম না হয়। জিয়াং আর ইউয়ান চাইছিল সঙকে গেট অবধি ছেড়ে দিয়ে আসবে, কিন্তু সঙ ওদের যেতে মানা করে, কারণ ও চায় না লাস্টবারের জন্য স্কুল থেকে ও যখন বেরিয়ে যাচ্ছে সেটা ওর ফ্রেন্ডসরা দেখুক। সঙ ওদের বাই করে ওখান থেকে যেতে থাকে। এরপর সঙ যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন শি ছুটে ছুটে আসছিল যাতে সঙের সাথে দেখা করতে পারে, বাট সেটা আর হয় না। শি সঙকে বাই অবধিও করতে পারে না, শুধু সঙকে স্কুল থেকে বেরিয়ে যেতে দেখছিল। শি ওর ফিলিংস সঙকে বলতে চাইছিল, বাট আজ অবধি শি সাহস করে সঙকে কিছুই বলতে পারিনি। কে জানে শি আর কোনোদিনও সঙকে ওর ফিলিংস জানাতে পারবে কিনা। এরপর থেকে সঙ ভীষণই বিজি হয়ে পড়ে।
সং নিউ স্কুলে যেত, তারপর ওখান থেকে হসপিটালে আসতো, তারপর ওর মাকে দেখাশোনা করতো, এক্সারসাইজ করাতো এবং সাথে সাথে নিজের স্টাডিতেও ফোকাস করতো। সং এতটাই বিজি হয়ে গেছিল যে বেশ কিছুদিন জিয়াং আর ইউয়ানের সাথেও দেখাও করতে পারিনি। নেক্সট সিনে অনেক দিন কেটে যাওয়ার পর ফাইনালি হাওকে ডিসচার্জ করা হয়, কিন্তু এখনও হাওকে হুইল চেয়ারে চলাফেরা করতে হবে। ডক্টররা জানে না হাওয়ের পা কতদিনে ঠিক হবে। এখানে হাওকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য ইফান আর লিনা এসেছে। ওরা হাসি মজা করতে থাকে হাওয়ের মুড ঠিক করার জন্য। কলোনিতে পৌঁছানোর পর লি টিয়ানের মাও আসে হাওকে দেখতে। উনি আজ হাওয়ের সাথে খুবই ভালো বিহেভ করছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে লি টিয়ানের মা একটু স্ট্রিক্ট, বাট ওনার মনে কারোর জন্য বাজে ফিলিংস নেই। এরপর সং ওর মাকে পিঠে তুলে ঘরে নিয়ে আসে। এখানে কথায় কথায় হঠাৎ সঙের মুখ থেকে স্কুল ট্রান্সফারের কথাটা বেরিয়ে যায়। হাও শুনে অবাক হয় আর রাগারাগি করতে থাকে সং আর ওর বাবার ওপর, কারণ হাওয়ের মনে হচ্ছে ও সবার ওপর বোঝ হয়ে গেছে, যার জন্য সংকে স্কুলে ট্রান্সফার করতে হয়েছে। হাওকে সঙের বাবা শান্ত হয়ে বলে যে সং এখন বড় হয়েছে আর সঙের ডিসিশন ভুল ছিল না। এটা শুনে হাও আরও রেগে যায় সঙের বাবার ওপর আর বলে বেরিয়ে যেতে। ওরা চলে গেলে হাও আরও রেগে যায় আর হোপলেস ফিল করতে থাকে। নেক্সট সিনে আমরা জিয়াং আর ইউয়ানকে একটা ফ্লাওয়ার পট নিয়ে আসতে দেখি। এটা ওরা হাওয়ের জন্য নিয়ে যাচ্ছে যাতে হাওয়ের মুড ঠিক হয়ে যায়। সঙের বাড়ির পাশে আসার পরে ওরা একটা পোড়া গন্ধ পায়। ওপরের দিকে তাকিয়ে ওরা বুঝতে পারে এই স্মেল সংদের ঘর থেকেই আসছে। এরপর ওরা তাড়াতাড়ি করে সংদের বাড়ির বাইরে আসে, যেখানে অনেক ধোয়া ধোয়া হয়েছিল, কিন্তু ডোরটা লক ছিল ভিতর থেকে। তাই জিয়াং আর ইউয়ানের চিৎকারে সং আর ওর বাবা এসে কোনো মতে ডোরটা খোলে। ভিতরে ঢুকে ওরা দেখে হাও হুইল চেয়ার থেকে নিচে পড়ে আছে, আর হাও রান্না করছিল তখনই পড়ে গেছে আর উঠতে পারেনি। খাবার পুড়ে গিয়ে ধোয়া ধোয়া হয়ে গেছে। এরপর জিয়াং আর সং সব জানলা খুলে দেয় আর গ্যাসও অফ করে দেয়। এরপর ওরা তুলে হাওকে হুইল চেয়ারে বসায়। হাও তখন কাঁদতে শুরু করে আর চিৎকার করে বলে ইউয়ান আর জিয়াংকে বাড়ি থেকে চলে যেতে। হাও এমন বিহেভ করছে দেখে জিয়াং আর ইউয়ান বুঝে যায় কিছু তো একটা সিরিয়াস প্রবলেম হয়েছে, যার জন্য হাও আন্টি এমন করছে। এরপর জিয়াং আর ইউয়ান চলে যায়, তারপর হাও আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। নেক্সট সিনে জিয়াং আর ইউয়ানের মাকে এসে হাওয়ের কন্ডিশনের ব্যাপারে জানায়। ইউয়ান বলে হাও আন্টি সবসময় আমাদের নিজেদের বাচ্চাদের মতো ট্রিট করেছে, কিন্তু আজ ওনাকে কেন এত হেল্পলেস লাগছে। ইউয়ানের মা ওদের বোঝায় হাও আন্টি একটু অন্য রকমের, লাইক হাও আন্টি কারুর থেকে হেল্প নেওয়া পছন্দ করে না। কেউ হাওকে হেল্প করুক সে চায় না, সে সব কিছু একা একাই করার চেষ্টা করে সবসময়। যেহেতু হাও এখন কিছু করতে পারছে না প্রপার ওয়েতে, তাই জন্য ও ভাবছে সবার ওপরও বোঝ হয়ে গেছে, তাই জন্য হাও আন্টি ভেতর থেকে ভেঙে পড়েছে। এরপর ওরা ঠিক করে হাওয়ের মুড ঠিক করার জন্য ওরা কিছু করবে। নেক্সট ডে সং একটা ইন্ডাকশন নিয়ে আসে ওর মায়ের জন্য, যাতে হাও হুইল চেয়ারে বসেই রান্না করতে পারে। এর কিছুক্ষণ পর লিনা সঙের বাড়িতে কিছু ভেজিটেবলস নিয়ে আসে এবং এসে বলে হাওয়ের বানানো পর্কের ডিশটা বানিয়ে দিতে, কারণ ইউয়ানের খালি সঙের মায়ের হাতের খাবারই ভালো লাগে। এই জন্য লিনা চায় রেসিপিটা শিখে নিক হাওয়ের থেকে। এটা একটা শুধুমাত্র প্ল্যানই ছিল হাওয়ের মুড ঠিক করার জন্য। এরপর হাও কিছুটা শান্ত হয়, তারপর সংকে বলে ইউয়ানের জন্য ফ্লাওয়ার্স কিনে নিয়ে যেতে, কারণ কাল ইউয়ান হাওয়ের জন্য একটা ফ্লাওয়ার পট নিয়ে এসেছিল। এরপর যখন সং ফ্লাওয়ার্স কিনতে যায় তখন ওর মনে পড়ে ইউয়ানের তো কেমোমাইল ফ্লাওয়ার্স খুবই পছন্দের, কারণ এই ফ্লাওয়ারগুলো অনেক দিন অবধি ভালো থাকে। সেই জন্য সং ওই ফ্লাওয়ার্সগুলো ইউয়ানের জন্য নিয়ে নেয়। রাস্তায় যেতে যেতে সং জিয়াং আর ইউয়ানকে একসাথে দেখতে পায়। এই কারণে সং ফ্লাওয়ার্সগুলো দেওয়ার আর সাহস পায় না। সং ওদের সামনে বাহানা মারে যে ও এই ফ্লাওয়ার্সগুলো ওর মাকে গিফট করবে বলে নিয়ে যাচ্ছে। সং ইউয়ানকে থ্যাংক ইউ বলে, কারণ ইউয়ান ওর মায়ের হাতের খাবার খেতে চেয়েছে, এই জন্য হাও ভীষণ খুশি আজ ইউয়ানের জন্য খাবার বানিয়ে। তাই জন্য ওর মাকে দেখে সংও আজ ভীষণ খুশি। এরপর যখন সং চলে যাচ্ছিল তখন জিয়াং আর ইউয়ানকে একসাথে দেখে জেলাস ফিল করছিল, কারণ সং কিছুতেই ইউয়ানকে ওর ফিলিংসের কথা বলতে পারছিল না। নেক্সট সিনে ইউয়ান আর জিয়াং একটা জায়গায় বসে এবং ইউয়ান বলে আমার সিসিও ভিলেজ অনেক ভালো এই সিটির থেকে,
ওখানে একটা আলাদাই শান্তি আছে আর ওখানকার ফুডও অনেক ভালো। জিয়াং ইউয়ানকে বলে নেক্সট ভেকেশনে ওর ফ্যামিলি, ইউয়ানের ফ্যামিলি আর সঙের ফ্যামিলি একসাথে সিসিও ভিলেজে ঘুরতে যাবে। আর এটা হলে ভালো হবে হাও আন্টির জন্য। আন্টি অনেকটা হালকা হতে পারবে ওখানে গেলে। হাও আন্টিরও এই সময় একটা ভেকেশনে যাওয়ার প্রয়োজন, কিন্তু যদি সবাইকে ওরা মানাতে পারে তাহলে ওরা ঘুরতে যাবে। এইদিকে সংকে অলরেডি জিয়াং জানিয়ে দিয়েছে ওরা সিসিও ভিলেজ যাবে, ফ্যামিলির সবাই রাজি হলো। এরপর সং ওর মাকে মানাতে শুরু করে যাতে ওর মা সিসিও ভিলেজে যায়, বাট হাও রাজি হচ্ছিল না। তারপর সং বলে ওর একবার সিসিও ভিলেজে যাওয়ার খুবই ইচ্ছে। এইসব শুনে সঙের জন্য হাও যেতে রাজি হয়ে যায়। আর তাছাড়া হাও এখন জব জয়েনও করতে পারবে না কিছুদিন, তাই এই টাইমটা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট হবে। এইদিকে ইউয়ানকেও দেখি লিনাকে সিসিও ভিলেজের জন্য বলছে। লিনা মানা করে যে এখন না, কিন্তু ইউয়ান যখন বলে জিয়াং আর সঙের ফ্যামিলিও যেতে চাইছে ওদের গ্রামে, এটা শুনে লিনা রাজি হয়ে যায়। নেক্সট ডেই ওরা সিসিও ভিলেজে চলে আসে, যেখানে ওরা খুব মজা করছে নিজেদের মতো করে। সঙের বাবা অনেক পিকচার ক্লিক করতে থাকে, আর এখানে হাওয়ের মুডও অনেকটা ভালো হয়ে গেছিলো। জিয়াং, ইউয়ান আর সঙের মারাও সেম স্কুলে পড়েছে, তাই ওরা যখন আবার এত মজা করছে আগের মতো, সেটা দেখে ইউয়ানের ভীষণই ভালো লাগে। রাতের বেলায় ওরা একসাথে ডিনারের জন্য বসে এবং এখানে জিয়াংয়ের মা ইফানের বার্থডে সেলিব্রেশন হয় কেক কেটে। এরপর সবাই খুব মজা করে একসাথে মিলে। নেক্সট ডে ইউয়ান যখন বাড়ির বাইরে আসে তখন জিয়াং ওকে হাই করে ওপর থেকে। এরপর ইউয়ানও একটা মইয়ের সাহায্যে উঠে পড়ে। এরপর ওরা একসাথে দুজনে বসে বেশ কিছুক্ষণ কথা বলে ওদের মাদের বার্থডের ব্যাপারে। জিয়াং কাল রাতে যেমনভাবে ওর মায়ের বার্থডে সেলিব্রেশন করলো, ইউয়ানও চায় ওইভাবে সেলিব্রেট করতে, বাট লিনা ওকে মানা করে এইসব করতে। কিন্তু কাল রাতে ইউয়ানের বার্থডে পার্টিটা এত ভালো লেগেছে, তাই ও বলে আমিও আমার মায়ের বার্থডে সেলিব্রেশন করব প্রতি বছর। এইদিকে সং ওর মাকে নিয়ে একটা বিচের ধারে এসেছে, যেখানে এসে হাওয়ের খুবই ভালো লাগে। এটা ইউয়ানের ভিলেজের একটা বিচ। নেক্সট সিনে আমরা দেখি ওরা যে যার বাড়ি ফিরে এসেছে। ইউয়ান বাড়ি ফিরে এটাই ভাবছে যে ও ওর মায়ের বার্থডের জন্য কি প্ল্যান করবে, কারণ ও পুরো একা, ওর বাবাও কাজের জন্য বাইরে থাকে। এই জন্য ইউয়ান ওর বাবাকে কল করে এবং বলে যে ওর বাবা যেন ওর মায়ের বার্থডেতে বাড়িতে চলে আসে, তাহলে ইউয়ানের মা খুবই খুশি হবে আর ওরা একা একা ফিল করবে না। পরের দিন ইউয়ান সঙের সাথে জিয়াংয়ের কাছে আসে এবং ওকে বলে ওর মায়ের পুরনো ছবি দিয়ে একটা ভিডিও করে দিতে। জিয়াং রাজি হয়ে যায়। এরপর যখন ওরা একসাথে বসে ফটোজ চুজ করতে শুরু করে, তখন জিয়াং ওদের একটা আজব কথা বলে যে সঙের বাবা সবসময় সবার ফটোজ তুলতো, আর উনি সব থেকে বেশি লিনা মানে ইউয়ানের মায়ের ফটোজ তুলেছিল। লিনা আন্টির খুব ভালো ভালো ফটোজ উনি তুলেছিল, আর লিনা আন্টিকেও খুব হাসি খুশি লাগছিল। তো হতে পারে স্কুল টাইমে সঙের বাবা আর ইউয়ানের মা কাপল ছিল, বাট সঙের বাবার বিয়ে হাওয়ের সাথে হয়েছে, না তো আজ সং আর ইউয়ান ভাই বোন হতো। জিয়াংয়ের কথা শুনে ওরা শক হয়ে যায়, বাট ওরা জিয়াংয়ের কথা ইগনোর করে দেয় বেশি কিছু আর না বলে, কারণ জিয়াং মজা করেও অনেক কিছু বলতে থাকে কখনো কখনো। বাড়ি ফেরার পর জিয়াংয়ের কথাটা খালি সং ভাবতে থাকে। রাতে যখন ওর মা বাবা বসেছিল তখন সং শুনে হাও সঙের বাবাকে ইউয়ানের মায়ের নাম নিয়ে খচাচ্ছে আর বলছে তুমি হয়তো এখনো লিনাকে ভুলতে পারোনি। সঙের ক্রাশ হলো ইউয়ান, যে লিনার মেয়ে। তবে কি লিনা আন্টি স্কুল টাইমে সঙের বাবার ক্রাশ ছিল? নেক্সট ডে ইউয়ানকে জিয়াং লিনার ফটোজগুলো দেয়। ইউয়ান দেখে খুব খুশি হয়, কারণ এখানে ওর মাকে অনেক ইয়াং দেখতে লাগছিল। এরপর ওরা কেক কেনার জন্য একটা কেক শপে আসে। ইউয়ানের বাবা ওকে কেকের জন্য টাকা পাঠিয়েছে, বাট ওর বাবা আসতে পারবে না কাজের জন্য, তাই ইউয়ান একটা সুন্দর কেক চুজ করে ওর মায়ের বার্থডের জন্য। এই কেকটার প্রাইসও ছিল অনেক বেশি। জিয়াং ইউয়ানকে নিয়ে অন্য শপে যেতে চাইছিল যদি একটু কমে পায়, কিন্তু ইউয়ানের কেকটা এত পছন্দ হয়েছিল যে ও এই কেকটা অর্ডার করে দেয় ওর মায়ের বার্থডের জন্য। এই ইউয়ানকে দেখবো, ইউয়ান ওর মায়ের বার্থডের জন্য গিফট রেডি করছিল। ঠিক তখনও শুনতে পায় কেউ মেন ডোর খুলেছে। ইউয়ান ভাবে ওর মা এসেছে, তাই জন্য ও তাড়াতাড়ি করে বার্থডে গিফটটা লুকিয়ে ফেলে যাতে ওর মা না দেখে নেয়। কিন্তু এখানে ইউয়ানের মা না, বরং ওর বাবা চলে আসে। ইউয়ানও খুব সারপ্রাইজড হয়ে যায়, কারণ ওর বাবা কাজের চাপের কারণে আসতে পারবে না সেটা জানিয়েছিল, বাট কোনোভাবে ছুটি করে ইউয়ানের বাবা এসেছে যাতে লিনাকে সারপ্রাইজ দিতে পারে। ইউয়ান ওর বাবাকে এতদিন পর দেখে খুবই খুশি হয়। এরপর ইউয়ানের বাবা ওয়াশরুমে গিয়ে যখন ওনার ব্রাশটা খুঁজছিল তখন পাচ্ছিল না, তাই ইউয়ান ওর বাবাকে জানায় ওর মা হয়তো ফেলে দিয়েছে, কারণ ইউয়ানের বাবা কাজের জন্য বাইরে থাকে আর বছরে একবার বা দুবারই আসে বাড়িতে। নেক্সট ডে লিনা ওর নাইট শিফট শেষ করে যখন বাড়ি ফেরে তখন দেখে ইউয়ানের বাবা ব্রেকফাস্ট বানাচ্ছে আর লিনার নামে কমপ্লেন করে চলেছে যে লিনা ঠিক করে ঘরটাও সামলে রাখতে পারে না, ফ্রিজে এক্সপায়ার্ড মিল্ক পড়ে আছে, কোনো খেয়ালও নেই।
এই সব কথা শুনে লিনা খুবই রেগে যায়। তারপর ইউয়ানের মা আর বাবার মধ্যে কথা কাটাকাটি হয় ইউয়ানকে বেটার লাইফ দেওয়া নিয়ে। ঘুম থেকে ওঠার পর ইউয়ান যখন দেখে ওর মা বাবা ঝগড়া করছে তখন ওর ভীষণই খারাপ লাগে। তারপর ও জিয়াংদের বাড়ির সামনে এসে বসে পড়ে। জিয়াং যখন বাইরে কিছু ফেলবে বলে আসে তখন ইউয়ানকে দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ ও ভাবে ইউয়ান কেন এত সকালে ঘুম থেকে উঠে চুলটাও ঠিক না করে জিয়াংদের বাড়ির সামনে এসে এইভাবে বসে আছে। জিয়াং ইউয়ানকে জিজ্ঞাসা করে কি হয়েছে ওর। তখন ইউয়ান ওর ফ্যামিলিতে ঝগড়া হচ্ছে সেই ব্যাপারটা জানায়। জিয়াং ইউয়ানকে বাড়ির ভিতরে নিয়ে যায়, তারপর সংকেও এসএমএস করে ডাকে। সংও তখন ঘুমোচ্ছিল। এত সকালে জিয়াংয়ের এসএমএস দেখে একটু অবাক হয়। তারপর সং ছুটতে ছুটতে চলে আসে জিয়াংদের বাড়িতে। জিয়াংয়ের ঘরে ইউয়ান আর সং যখন বসেছিল তখন জিয়াংয়ের ভীষণ হাসি পাচ্ছিল ওদের দেখে, কারণ ওরা এখনও অর্ধ ঘুমে ছিল। এরপর সঙ্গও জানতে পারে ইউয়ানের মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে। তাই ইউয়ানের মুড ঠিক করার জন্য জিয়াং আর সং ওকে বোঝায় যে মা বাবারা ফ্যামিলির প্রেশারে এমন একটু ঝামেলা অশান্তি করে থাকে, এইগুলো নর্মাল, কোনো ব্যাপার না, সবই ঠিক হয়ে যাবে। এরপর ইউয়ানের মুডটা একটু ঠিক হয় ওদের কথা শুনে। এরপর ইউয়ান বাড়ি ফিরে ওর বাবার সাথে বার্থডে সেলিব্রেশনের জন্য ঘর সাজাতে থাকে। সাজানো কমপ্লিট হলে ইউয়ানের বাবা একটা পেজ ডোরের সামনে লাগিয়ে দিতে বলে, আর সেই লেখাটা লিনাকে উদ্দেশ্য করে লেখা আছে যে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো আর আমি ইউয়ানকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। অ্যাকচুয়ালি এটা বাবা আর মেয়ের প্ল্যান যে এবার ও লিনাকে ওরা রাগিয়ে দেবে, তারপর রুমে ঢুকলে দুজন লিনাকে হাগ করে সারপ্রাইজ দেবে। কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যায়। লিনা মেসেজটা পড়ে ঘরের ভিতরে না ঢুকে বাইরে চলে যাচ্ছিল। এটা দেখে ইউয়ান আর ওর বাবা তাড়াতাড়ি এসে লিনাকে আটকায়। লিনা ভীষণই রেগে যায়। তারপর কোনো মতে ওরা লিনাকে নিয়ে রুমে আসে। ওরা বলে ওরা সারপ্রাইজ পার্টি করবে বলে এমন করেছে। বাট লিনা ভয় পেয়ে গেছিল খুব। ওর মনে হয়েছিল যে ইউয়ানের বাবা হয়তো সত্যি ইউয়ানকে ওর থেকে দূরে নিয়ে চলে গেছে। এরপর ইউয়ান ওর মায়ের সামনে একটা কিউট প্রিন্সেস কেক নিয়ে আসে। কেকটা দেখে লিনা খুবই খুশি হয় যে তারপর ও নিজেই সব রাগ ভুলে যায়। ইউয়ান অন্য একটা কেক প্রথমে অর্ডার করতে চেয়েছিল, বাট তারপর ওর এই কেকটা ভালো লাগে আর ওর মনে হয় সবাই প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে, তা সে যে কোনোই বয়সের হোক না কেন। আর ইউয়ানের মায়ের এর আগে বার্থডে সেলিব্রেশন কোনোদিন হয়নি, তাই ইউয়ান এই প্রিন্সেস কেকটা লাস্ট মোমেন্টে অর্ডার করে দিয়েছিল। এরপর ইউয়ান ওর মাকে ওল্ড ফটোজের অ্যালবাম গিফট করে। এটা দেখেও লিনা বড় খুশি হয়। এরপর ইউয়ানের মা বাবা সব ঝগড়া ভুলে গিয়ে আবার হাসি খুশিভাবে থাকতে শুরু করে, যেটা দেখে ইউয়ানও খুশি হয়। নেক্সট সিনে আমরা দেখব যে জিয়াং ইউয়ানকে নিয়ে ওদের সিক্রেট প্লেসে এসেছে। এরপর জিয়াং ইউয়ানকে সেই কেকটার হাফ গিফট করে, যেটা নেওয়ার খুব ইচ্ছা ছিল ইউয়ানের ওর মায়ের জন্য। ইউয়ান দেখে খুব অবাক হয় আর বলে জিয়াংকে শপের স্টাফ কী করে এত দামি কেক হাফ দিয়ে দিল। জিয়াং ইউয়ানের কথা শুনে হাসছিল। জিয়াং ইউয়ানকে জানায় যে জিয়াং পুরো কেকটাই নিয়েছিল, বাট শপে জিয়াং লিটিয়ান আর সংকেও নিয়ে গেছিল। জিয়াং ওদেরকেও কেক থেকে কিছুটা অংশ গিফট হিসাবে ওদের মাকে দিতে বলে, তাহলে ওদের মারাও খুব খুশি হয়ে যাবে। ওরা মেনে যায় এবং জিয়াং শুধু ওর ভাগের কেকটা নিয়ে পে করে শপ থেকে লিটিয়ান আর সংকে ফেলে চলে যায়। এরপর বাদবাকি কেকটার অ্যামাউন্ট সং আর লিটিয়ান কোনো মতে পে করে কেক নিয়ে বাড়িতে চলে আসে। এরপর মাদের কেকগুলো গিফট করলে ওদের মারা সত্যিই খুব খুশি হয়। ইউয়ান ও জিয়াংয়ের দেওয়া সারপ্রাইজটাতে খুবই খুশি হয়। আজ ইউয়ানের বার্থডে তো নয়, বাট তবুও জিয়াং একটা ক্যান্ডেল কেকের ওপর বসিয়ে দিয়েছে আর ইউয়ানকে একটা উইশ করতে বলে। তারপর ইউয়ান কেকটা নিজেও খায়, তারপর জিয়াংকেও খাইয়ে দেয়। নেক্সট সিনে আমরা ওদের প্যারেন্টসদের পাস্ট টাইম দেখি, যেখানে ওরা যেমন এই বয়সে নিজেদের ফিলিংস নিয়ে কনফিউশনে আছে, ঠিক তেমনই একসময় ওদের মা বাবারাও কনফিউজ ছিল, কিন্তু এইভাবে ওদের ফিলিংস ফলো করতে করতে ওরা নিজেদের লাইফ পার্টনার চুজ করে নিয়েছিল। জিয়াংয়ের বাবা তো ইরফানের জন্য নিজের ফুটবল প্লেয়ার হওয়ার ড্রিম ছেড়ে ফায়ার ডিপার্টমেন্টে জব করার কথা ভাবে, যাতে উনি ওনার ফ্যামিলির ভালোভাবে টেক কেয়ার করতে পারে। এইদিকে সঙের বাবা লিনার ফটোস তুলতো ঠিকই, বাট উনি শুধুমাত্র হাওয়ের জন্য ফিলিংস রাখতো। আর রইল ইউয়ানের মা বাবা, ওনারা ওদের গ্রুপের মধ্যে সব থেকে সুন্দর কাপল ছিল, যাদের ভাইবস ভীষণভাবে ম্যাচ করতো। আজও ওনাদের মধ্যে আগের মতোই ভালোবাসা বজায় আছে। এইদিকে প্রেজেন্টে ওনাদের ছেলেমেয়েরাও নিজেদের ফিলিংস নিয়ে ভীষণ কনফিউজড আছে, কিন্তু ফিউচারে ওরাও ওদের ট্রু লাইফ পার্টনার খুঁজে পাবে। নেক্সট সিনে ইউয়ানের বাবাকে দেখি, উনি ইউয়ানকে খুঁজতে যাচ্ছিল, ঠিক তখন জিয়াং আর ইউয়ানকে উনি আসতে দেখে। এরপর ওরা যে যার ঘরে চলে যায়।
ইউয়ানের বাবা ভাবছিল ইউয়ান আর জিয়াংয়ের মধ্যে কি চলছে, ওদের রিলেশন নিয়ে উনি কনফিউজ ছিলেন। এরপর রুমে এসে ইউয়ানের বাবা ওকে জিজ্ঞাসা করে জিয়াংয়ের সাথে ও এত রাতে কোথায় গেছিল। ইউয়ান বলে জিয়াং ওকে কেক খাওয়ানোর জন্য ডেকেছিল, তাই গেছিল। ইউয়ানের বাবার মনে হচ্ছিল শুধুমাত্র ফ্রেন্ডশিপের রিলেশন না এটা। নেক্সট সিনে জিয়াং যখন বাড়ি ফেরে ও জানতে পারে ওর বাবার ট্রান্সফার হয়ে যাচ্ছে টংলিন ডিস্ট্রিক্টে। এটা ওদের জন্য খুশির খবর ছিল, কারণ ওখানে জিয়াংয়ের বাবার তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে আর ওখানে একটা খুব ভালো স্পোর্ট ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাডমিশনের জন্য জিয়াংয়ের বাবা কথা বলে রাখবে যাতে জিয়াং স্টাডি শেষ করে ওখানে জয়েন করতে পারে। এটা শুনে জিয়াং খুবই খুশি হয়। নেক্সট ডে জিয়াং ওর বাবাকে ক্যাবে তুলতে আসে। ওর বাবা ওকে জানায় উনি আবার এখানে ট্রান্সফার নিয়ে চলে আসবে যখন জিয়াং স্পোর্ট ইউনিভার্সিটিতে চলে যাবে, না তো ওর মা এখানে একা একা ফিল করবে। এরপর জিয়াংয়ের বাবা টংলিনের উদ্দেশ্যে জিয়াংকে বাই বলে চলে যায়। নেক্সট সিনে আমরা 275 ডেজ পরের সিন দেখি, যেখানে চায়নার সবথেকে বড় এক্সাম এসেছে, যেটা হলো কলেজ অ্যাডমিশন এন্ট্রেন্সের জন্য এক্সাম। এইদিকে ডোমান চাইছে ফ্রন্ট সিটে বসবে। ইউয়ান ভাবে হয়তো ডোমান ওর পাশে বসতে চায় না, তাই উঠে যাচ্ছে। বাট ডোমান ওকে বলে ও ফ্রন্ট সিটে বসছে কারণ ওর ব্ল্যাকবোর্ড দেখতে সুবিধা হবে তাই জন্য। এরপর জিয়াং টিচারের থেকে পারমিশন নিয়ে ইউয়ানের পাশের সিটে বসে পড়ে যাতে ইউয়ান একা একা ফিল না করে। নেক্সট সিনে আমরা দেখি ইউয়ান আর জিয়াং একটা কফি শপে এসেছে। এখানে জিয়াং ইউয়ানকে বলে ও যেন সামনের এন্ট্রান্স এক্সামে একটা ভালো টিউটার খোঁজে যাতে ও অনায়াসে চান্স পেয়ে যায় কোনো একটা ভালো প্রফেশনে। কিন্তু জিয়াং চায় না কোনো টিউটার ওকে পড়াক, কিন্তু জিয়াং ইউয়ানকে বলে তুমি তোমার টিউটারের কাছ থেকে যা শিখবে তাই আমাকে শিখিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ইউয়ান ভেবে নেয় যে ওরও কোনো টিউটারের দরকার নেই। ইউয়ান ঠিক করে ইউয়ানই জিয়াংকে টিউশন দেবে যাতে জিয়াংও ভালো রেজাল্ট আনতে পারে। তাই জিয়াংয়ের থেকে 100 টাকা ইউয়ান নিজের কাছে রেখে দেয় যাতে জিয়াংয়ের মনে না হয় যে ও ইউয়ানের থেকে খালি ফায়দা নিচ্ছে। বাড়ি ফেরার পর ইউয়ান জিয়াংয়ের দেওয়া টাকাটা একটা ডায়েরিতে রেখে দেয় স্মৃতি হিসাবে। এইভাবে বেশ কিছুদিন ইউয়ান জিয়াংকে টিউশন ক্লাস দিতে থাকে। কে জানে জিয়াংয়ের আদৌ কিছু মাথায় ঢুকছে কি না। ইউয়ান ওকে রিকোয়েস্ট করে যখন জিয়াংয়ের র্যাঙ্ক হাই হবে তখন যেন জিয়াং ওকে মিল্ক টি বাই করে দেয়। জিয়াংও রাজি হয়ে যায়। এরপর থেকে ইউয়ান জোর কদমে জিয়াংকে পড়াতে শুরু করে, সেটা রাস্তার ধারে টি শপে হোক বা স্কুলে হোক। কিন্তু জিয়াংকে পড়ার মধ্যে আটকে রাখাটা ভীষণই টাফ। জিয়াং ওর পড়ার বুকের মধ্যে স্পোর্টস বুক লুকিয়ে রাখতো, কখনো আবার পড়া থেকে পালিয়ে যেতে চাইতো। কিছুদিন তো জিয়াং সব কোশ্চেনের আনসার ভুল দিত, কিন্তু আস্তে আস্তে জিয়াংয়ের পড়াশোনাতে ইমপ্রুভমেন্ট হতে শুরু করে। ও এখন প্রায় সব কোশ্চেন্সের আনসার ঠিকই দিতে পারছিল, এমনকি ওর র্যাঙ্কও 5 স্টেপ আগে হয়ে গেছিল। সেই জন্য ওর প্রমিস মতো ইউয়ানকে একটা করে মিল্ক টি কিনে দিত। নেক্সট ডে ইউয়ান অনেকক্ষণ জিয়াংয়ের জন্য ওয়েট করে, তারপর জিয়াংয়ের বাড়িতে গিয়েও দেখে, বাট জিয়াংকেও দেখতে পায় না। ইউয়ান জিয়াংকে কলও করে, বাট ফোন সুইচ অফ ছিল। এরপর ইউয়ান একাই স্কুলে চলে আসে। আজও ওদের এক্সাম আছে, বাট জিয়াংয়ের কোনো খবর নেই কেন। এরপর আমরা জিয়াং আর ওর মাকে দেখি, যেখানে ওরা খুবই ঘাবড়ে ছিল। ওরা টংলিন ফায়ার ডিপার্টমেন্টে বসে আছে। অ্যাকচুয়ালি জিয়াংয়ের বাবা একটা রেস্কিউ মিশনের জন্য গেছিল, সেখানে উনি নিজেই আগুনের মধ্যে আটকে পড়ে। দুর্ভাগ্যবশত জিয়াংয়ের বাবা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি, তাই উনি মারা গেছে। জিয়াং আর ইফান মৃত্যুর খবর পেয়ে ভীষণই ভেঙে পড়ে। ওরা কখনো স্বপ্নেও ভাবেনি জিয়াংয়ের বাবার এই অবস্থা হবে টংলিনে এসে। জিয়াং তো এখনও শকের মধ্যে আছে, এই ভেবে যে ওর বাবাকে সেদিন ও ক্যাবের জন্য ছাড়তে এসেছিল, ওটাই ছিল ওর বাবার সাথে ওর শেষ দেখা। ওর বাবা ওকে বলেছিল টংলিনের একটা স্পোর্টস ইউনিভার্সিটিতে জিয়াংকে ভর্তি করিয়ে তারপর উনি ট্রান্সফার হয়ে যাবে যাতে ওর মা একা ফিল না করে। কিন্তু এখন তো জিয়াং আর ওর মা সারা জীবনের জন্য একাই হয়ে গেল। এই খবরটা যখন ইউয়ান পায় তখন ইউয়ানও ভীষণ শক হয়ে যায়। ইউয়ান চাইছিল যাতে ও জিয়াংকে কমফর্ট করতে পারে এই সময়, বাট জিয়াংয়ের সাথে ওর কোনোভাবেই দেখা হচ্ছিল না। জিয়াংয়ের সাথে ইউয়ানের ফাইনালি দেখা হয় ফিউনারেলের দিনে। সেখানে ইউয়ান আর সং দুজনেই আসে। ইউয়ান জিয়াংকে দেখে বুঝে গেছিল ও ভিতর থেকে কতটা ভেঙে পড়েছে। ওদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সং আর ইউয়ান তো বিশ্বাসই করতে পারছিল না যে জিয়াংয়ের বাবা আর নেই ওদের মধ্যে। সেমভাবে জিয়াংও এখন বিশ্বাস করতে পারছে না যে ওর বাবা আর বেঁচে নেই। ও একটাই কথা ভাবছে, এক্ষুনি ওর বাবা ব্যাগ নিয়ে চলে আসবে, তারপর আবার হাসি মজা করে ওদের দিন কাটবে। জিয়াংয়ের বাবা কলোনির সবথেকে বেশি হাসি খুশি একজন লোক ছিল। উনি সবাইকে ভীষণ হাসি মজাতে রাখতো। বাট আজ জিয়াংয়ের বাবার ফিউনারেলের মাধ্যমে বোঝা যাচ্ছিল যে উনি চলে যাওয়ার সাথে সাথে হোল কলোনির খুশিও যেন এক নিমিষে চলে গেছে।
জিয়াংয়ের বাবা মারা গেছে, তাই জন্য বেশ কিছুদিন হলো জিয়াং স্কুলে আসে না, কারণ ও এখনও শকের মধ্যে আছে। শিনজিও জিয়াংকে কমফর্ট করতে চাইছিল এই টাইমে, বাট ইউয়ান নিজেই জিয়াংকে কমফর্ট করতে পারছিল না একই কলোনিতে থেকে, তাহলে শিনজি ওর সাথে দেখা করবেই বা কী করে। ইউয়ান মনে মনে চাইছিল যে ভাবেই হোক ওকে জিয়াংয়ের সাথে দেখা করতেই হবে। সেই জন্য ইউয়ান জিয়াংকে এসএমএস করে ওদের সিক্রেট প্লেসে আসার জন্য। স্কুল শেষের পর ইউয়ান ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর জিয়াং আসে ইউয়ানের সাথে দেখা করতে। এরপর ইউয়ান জিয়াংকে একটা মিল্ক টি গিফট করে যাতে জিয়াংয়ের মুডটা একটু ভালো হয়। জিয়াং ইউয়ানের দেওয়া মিল্ক টি তো খেয়ে নেয়, বাট জিয়াং আর আগের মতো খোলাখুলিভাবে কথা বলছে না। ইউয়ানের জিয়াংকে দেখে বড় খারাপ লাগে, কারণ জিয়াং কখনো এমন ছিল না, ও সবার সাথে হাসি মজা করতে ভালোবাসতো। রাতে ইফান জিয়াংয়ের ঘরে এসে জিয়াংকে বলে ও যেন কাল টংলিনের স্পোর্টস ইউনিভার্সিটিতে ফিজিক্যাল টেস্টের জন্য যায়। জিয়াংয়ের বাবার রিকোয়েস্টে ওখানে জিয়াংয়ের জন্য সিট একটা বুক করা হয়ে গেছে। মারা যাওয়ার আগেও জিয়াংয়ের বাবা শুধু জিয়াংয়ের জন্য ভেবে গেছে। এটা দেখে জিয়াংয়ের চোখে জল চলে আসে। পরের দিন জিয়াং ফিজিক্যাল টেস্ট দেওয়ার জন্য যায় এবং ওর বাবার কথা মনে করে ও ওর জান প্রাণ লাগিয়ে দেয়, কিন্তু ওর ব্যাড লাক জিয়াংয়ের ইনজুরির কারণে এবারও জিয়াং ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে যায়। এরপর জিয়াং প্লেগ্রাউন্ডে আসে ওর ফ্রাস্ট্রেশন দূর করার জন্য, যেখানে ও ওর বাবার সাথে প্র্যাকটিসের জন্য আসতো। কিন্তু জিয়াং এখানেও ওর বেস্ট দিতে পারছিল না, যেমনটা ওর বাবা শিখিয়েছিল। এখানে সং জিয়াংয়ের কাছে আসে আর এসে বসে। জিয়াং ওর বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল। জিয়াং সংকে বলে যেদিন ওর বাবা মারা যায় ওই দিন ওর বাবার ডে টাইমে ডিউটি ছিল, কিন্তু ওর বাবা ডে ডিউটি ক্যান্সেল করে নাইট শিফট নিয়ে নেয় যাতে জিয়াংয়ের জন্য স্পোর্টস ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলে ফিজিক্যাল টেস্টের জন্য জিয়াংকে একটা সিট পাইয়ে দিতে পারে। জিয়াং সিট পেয়ে গেলে ওর বাবা খুশি খুশি নাইট শিফটের জন্য চলে যায়। সেই রাতের ডিউটিতেই ওর বাবা মারা যায়। জিয়াং সংকে বলে ও যদি আগেই ওর ফুটবলার হওয়ার ড্রিম ছেড়ে দিত আর পড়াশুনো নিয়ে থাকতো, তাহলে জিয়াংয়ের বাবা না স্পোর্টস ইউনিভার্সিটি কোচের সাথে দেখা করতে যেত আর না ওর বাবা নাইট শিফট করতে গিয়ে মারা যেত। জিয়াংয়ের আগেই ওর ড্রিম থেকে গিভ আপ করে দেওয়া উচিত ছিল, তাহলে ও আজ ওর বাবাকে হারাতো না। তাছাড়া জিয়াং বারবার ফিজিক্যাল টেস্টেও ফেল হয়ে গেছে। জিয়াংয়ের কথা শুনে সঙের খুব খারাপ লাগে। সং জিয়াংকে বলে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না, একটু টাইম লাগবে, বাট সব ঠিক হবে। জিয়াং বাড়ি ফিরে ওর মাকে জানায় যে ও ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে গেছে। ইফান জিয়াংকে বলে ও যাই করবে না কেন ফিউচারে জিয়াংয়ের জন্য ইফান সবসময় প্রাউড ফিল করবে। এখানে জিয়াংও যেমন ওর বাবার মৃত্যুর জন্য নিজেকে ব্লেম করছিল, তেমন ইফানও ওনার হাজব্যান্ডের মৃত্যুর জন্য নিজেকে ব্লেম করছে। ইফানের মনে হচ্ছে যে ইফানের জন্য জিয়াংয়ের বাবা ফুটবলার হওয়ার ড্রিম না ছেড়ে ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য ফায়ার ডিপার্টমেন্টের জব যদি না করতো, তাহলে আজ জিয়াংয়ের বাবা বেঁচে থাকতো। রাতে জিয়াং ওর রুমে একটা কেক নিয়ে বসে আছে, কারণ আজ ওর বাবার বার্থডে। এই রাতে জিয়াং অনেকক্ষণ বসে বসে কী সব যেন ভাবছিল। এরপর ও নিজেকে একদম চেঞ্জ করে ফেলেছিল। পরের দিন জিয়াং ইউয়ানকে নিয়ে স্কুলে আসে, তারপর খুব সিরিয়াস হয়ে স্টাডি করতে থাকে। ইউয়ান জিয়াংয়ের এমন স্ট্রেঞ্জ বিহেভিয়ার দেখে অবাক হয়। ইফানও জিয়াংয়ের জন্য চিন্তা করতে থাকে যে এইভাবে সারাক্ষণ স্টাডি করতে করতে ওর না শরীর খারাপ হয়ে যায়। জিয়াং কারুর সাথে বেশি কথা বলতো না, স্কুল থেকে ফেরার পর একটা রুমে বসে স্টাডি করতো। ওর এমন বিহেভিয়ারে সবাই ভীষণ অবাক হচ্ছিল। জিয়াং যে কিনা আগে পড়াশুনো থেকে খালি পালানোর ধান্দা খুঁজতো, সে এখন 18 থেকে 20 ঘন্টা খালি স্টাডিতেই ফোকাস করছে। নেক্সট সিনে আমরা দেখব বেশ কিছুদিন পর চাইনিজ নিউ ইয়ার ডে এসেছে। ইউয়ানের মা ইউয়ানকে বলে আজকে জিয়াংয়ের সাথে টাইম স্পেন্ড করতে, কারণ জিয়াং একা আছে। জিয়াংয়ের মা আর লিনার আজ নাইট শিফট আছে। রাতে ইউয়ান জিয়াংকে কল করে যাতে ওরা একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে, বাট জিয়াং চাইছিল স্টাডি করতে, তাই ও বেশি কথা না বলে ফোন কাট করে দেয়। ইউয়ানের ভীষণ চিন্তা হচ্ছিল জিয়াংয়ের জন্য, তাই ইউয়ান সংকে কল করে। তারপর সংকে নিয়ে ডোমানদের শপে আসে ড্রিঙ্কস বাই করতে। ডোমান ওদের ড্রিঙ্কস দিয়ে দেয়। এরপর ইউয়ান ডোমানকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। তারপর ওরা ওখান থেকে জিয়াংদের বাড়িতে আসে যাতে ওরা একসাথে ড্রিঙ্ক করতে পারে জিয়াংয়ের সাথে। জিয়াং ওদের ভিতরে আসতে বলে।
এরপর ওরা তিনজন ফ্রেন্ড একসাথে ড্রিঙ্ক করে। এখানে সং এক বটল ড্রিঙ্ক করেই ঘুমিয়ে পড়ে। এরপর জিয়াং আর ইউয়ান দুজন অনেক কথা শেয়ার করতে থাকে ড্রিঙ্ক এনজয় করতে করতে। কিছুক্ষণ পর ওরা সংকে বেডরুমে এনে শুইয়ে দেয়। তারপর ইউয়ান জিয়াংকে বলে ও একটু জল খাবে। জিয়াং ওর জন্য জল নিয়ে আসে, বাট ততক্ষণে ইউয়ান ঘুমিয়ে পড়েছে। জিয়াং ওকে আর না ডেকে চলে যায়। এরপর যখন ইউয়ানের ঘুম ভাঙে তখন ইউয়ান জিয়াংকে ডাকে, বাট ও জিয়াংকে ঘরে দেখতে পায় না। এরপর ইউয়ানের চোখ পড়ে জিয়াংয়ের স্টাডি টেবিলের উপরে, যেখানে একটা ডায়েরি দেখতে পায়। ডায়েরিতে জিয়াং ওর বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছিল আর ফোনটাও ও ফেলে চলে গেছে। ইউয়ান এর মনে হয় জিয়াং বাড়ি ছেড়ে চলে গেল না তো, তাই ও ওদের কলোনিতে এসে জিয়াংকে খুঁজতে শুরু করে, কিন্তু ও খুঁজে পায় না। লাস্টে ইউয়ান ওর মাকে কল করে বলতে চাইলো, বাট তখন জিয়াং পেছন থেকে এসে ইউয়ানকে ডাকে। জিয়াং ফায়ারওয়ার্কস কিনতে গেছিলো ইউয়ানের জন্য, বিকজ ইউয়ান ফায়ারওয়ার্ক ভীষণ পছন্দ করে। অনেক খুঁজে খুঁজে একটা দোকান খোলা পেয়েছিল জিয়াং, সেখান থেকেই আনতে গিয়ে ওর আসতে লেট হয়ে গেছে। ইউয়ান জিয়াংকে ওর সামনে দেখে কাঁদতে শুরু করে। তারপর জিয়াংকে প্রমিস করায় যে জিয়াং যেন কোনো দিন ওকে না বলে কোথাও না যায়, বাড়িতে ওর ফোন রেখে যেন বাইরে না চলে যায়। জিয়াং ওকে প্রমিস করে যে ও এবার থেকে ইউয়ানকে বলে তারপর যাবে। ইউয়ানের চোখে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম যে ওর জিয়াংয়ের জন্য কতটা কেয়ার আছে। জিয়াংকে দেখতে না পেয়ে ইউয়ান পাগল হয়ে যাচ্ছিল যে জিয়াং কোথায় চলে গেল। এরপর ওরা ওদের সিক্রেট প্লেসে এসে ফায়ারওয়ার্কগুলো ফাটাতে শুরু করে আর খুব মজা করে। ইউয়ান জিয়াংকে দেখে বুঝতে পারছিল যে জিয়াং যতই বাইরে থেকে খুশি থাক না কেন, কিন্তু ওর ভেতরে এখনও অনেক কষ্ট আছে। তাই ইউয়ান ভাবে যে ও জিয়াংকে ওর বাবার মৃত্যুর কষ্টটা তো ইউয়ান ভোলাতে পারবে না, কিন্তু ও সবসময় জিয়াংয়ের পাশে থাকবে আর ওকে কমফর্ট করবে। নেক্সট সিনে কিছুদিন পর ওদের স্কুল আবার স্টার্ট হয়ে যায়। কলেজ এন্ট্রেন্স এক্সাম হওয়ার আর কটা দিনই জাস্ট বাকি আছে। স্টুডেন্টরা জোর কদমে পড়াশোনা শুরু করেছে। অনেকে রাত জেগেও স্টাডি করতো স্কুলেই বসে। এইদিকে জিয়াং এখন স্টাডিতে এত ভালো হয়ে গেছে যে ওর র্যাঙ্ক এখন ইউয়ানকে ছাড়িয়ে ওপরে উঠে গেছে। যাতে ইউয়ান ডিমোটিভেট ফিল না করে, তাই জিয়াং ইউয়ানকে ছোট ছোট নোটে SMS লিখতো, যাতে ও ইউয়ানকে মোটিভেট করতে পারে। জিয়াংয়ের দেওয়া নোটগুলো পড়ে ইউয়ানের খুব ভালো লাগতো, আর ইউয়ান সব নোটগুলো খুব সামলে রেখে দিত ওর কাছে। এইভাবে কটা দিন কেটে যায়, আর কাল ওদের ফাইনাল এক্সাম, তাই সব স্টুডেন্টসরা স্কুলে রাত জেগে স্টাডিতে ফোকাস করছে। নেক্সট ডে ওদের এন্ট্রেন্স এক্সাম শুরু হয়। সবাই খুব ভালো করে এক্সাম দেয়। এরপর থেকে ওদের লাইফ বেটার হতে চলেছে। এক্সাম শেষ হলে পরের দিন ওরা সবাই একটা মিল্ক টি শপে মিট করে, যাতে ওরা প্ল্যান করতে পারে একটা পার্টির জন্য। এখানে লি টিয়ানই সব থেকে বেশি এক্সাইটেড ছিল, কারণ লি টিয়ান পড়ার চাপে এইসব কখনো করতে পারতো না। এখন ওদের স্টাডি কিছুই নেই, এক্সামও শেষ, তাই লি টিয়ানের মা ওকে আটকাবে না। এরপর ওরা একটা ফটো বুথে এসে ওখানে ওরা ফটোস তোলে একসাথে। এখানে ইউয়ান যখন সঙ্গের সাথে ছিল তখন লি টিয়ান ওদের ফটোজের মধ্যে একটা লাভ ফ্রেম অ্যাড করে দেয়, যেটা দেখে ওরা দুজনই খুব এম্বারেসড ফিল করছিল। তাই সং বাইরে আসে আর ওর সিক্রেট কাউকে জানাতে মানা করে লি টিয়ানকে। বাইরে ইউয়ানের চোখে শিয়ের একটা ফটো পড়ে। আগে যখন ওরা বেস্ট ফ্রেন্ড ছিল তখন শি আর ইউয়ান এই বুথে এসে ফটোস তুলতো আর অনেক মজা করতো। ফটোসগুলো দেখে ইউয়ানের শিয়ের কথা মনে পড়ে যায়। এখনও ইউয়ান শিকে ভীষণই মিস করে। এইদিকে শিও ওর বাড়িতে ইউয়ানের সাথে একটা ফটো নিয়ে দেখতে থাকে আর ওকে মিস করতে থাকে। এরপর শি সেখানে আসে স্ট্রিট ফুড খেতে, যেখানে ইউয়ান আর শি আগে একসাথে আসতো টাইম স্পেন্ড করতে আর স্ট্রিট ফুড খেতে। শিও ইউয়ানকে খুব মিস করছে আগের কথা মনে করে। ঠিক এই সময় সামনে থেকে ইউয়ানদের গ্রুপ ফিরছিল। ইউয়ান শিকে দেখে এবং শি ইউয়ানকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। হয়তো ওরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। নেক্সট সিনে আমরা ইউয়ানকে ওর বাবা আর মায়ের সাথে দেখি ওর রেজাল্টের অপেক্ষা করতে। ইউয়ানের সাহসই হচ্ছিল না যে ও ওর রোল নাম্বার টাইপ করে ওর রেজাল্টটা দেখবে, বাট কোনো মতে ও রোল নাম্বার টাইপ করে রেজাল্ট চেক করে। ইউয়ান টোটাল 602 নাম্বার পেয়েছে, মানে ইউয়ানের রেজাল্ট ভীষণই ভালো হয়েছে। এখানে ইউয়ানের মা বাবাও ভীষণ খুশি হয়ে যায়। ইউয়ানের বাবা ওকে অনেকগুলো ইউনিভার্সিটি দেখায়, আর ইউয়ানও খুব এক্সাইটেড ছিল একটা ভালো ইউনিভার্সিটি চুজ করার জন্য, কিন্তু ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি আর সাবজেক্ট চুজ করার আগে লিনা ইউয়ানকে আরও একবার ভেবে দেখতে বলে, কারণ ফার্মেসি কোর্স ভীষণই টাফ হয়ে থাকে আর ইউয়ান ফার্মেসি নিয়ে পড়লে ভীষণ বিজি হয়ে যাবে আর নিজের জন্য সময় দিতে পারবে না। যেহেতু ইউয়ান আগের থেকেই ডিসিশন নিয়ে রাখে যে ফার্মেসি কোর্স করাই হলো ওর আসল ড্রিম, তাই ও ফার্মেসি নিয়েই পড়বে। এরপর ইউয়ান যখন ইউনিভার্সিটি চুজ করছিল সেগুলো অনেক দূর দূরের ইউনিভার্সিটি হয়ে যাচ্ছিল, তাই লিনা ইউয়ানকে কোনো লোকাল ইউনিভার্সিটিতেই ভর্তি হতে বলে যেটা আশেপাশেই হবে। ইউয়ান ওর মাকে বলে ও ইজিলি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে কারণ ওর রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু লিনার কথা হলো ইউয়ান যেন কাছাকাছির একটা ইউনিভার্সিটিতে পড়ে যাতে ও খুব দূর না হয়ে যায় ওর মা বাবার থেকে, আর ইউয়ানের বাই চান্স শরীর খারাপ হলে ওরা ইউয়ানের টেক কেয়ার করতে পারবে। লিনার অনেক রিকোয়েস্টের পর ফাইনালি ইউয়ান রাজি হয়ে যায় লোকাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। ইউনিভার্সিটিটার নাম হলো হুয়ান ইউনিভার্সিটি, যেটা ওদের সিটির পাশেই আছে। নেক্সট সিনে আমরা দেখি জিয়াং, ইউয়ান আর সং সেই সিক্রেট প্লেসে আছে। এখানে জানা যায় জিয়াং ইউয়ানের থেকেও ভালো রেজাল্ট করেছে আর প্রতিবারের মতো সং টপ র্যাঙ্ক করেছে, কিন্তু এখানে জিয়াংয়ের কোনো আইডিয়া নেই যে ও কী সাবজেক্ট চুজ করবে আর কোন ক্যারিয়ারে নিয়ে এগিয়ে যাবে, কারণ ছোটোবেলা থেকেই জিয়াংয়ের ড্রিম ছিল শুধুমাত্র ফুটবল প্লেয়ার হওয়া, এছাড়া ওর আর কোনো ড্রিমই ছিল না। এইদিকে সং জানায় ও তিয়াংঘাই সিটির কাছেই একটা লোকাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে যাতে ও ওর বাড়ির কাছ থেকে ওর মায়ের টেক কেয়ার করতে পারে। আসলে তো সঙের ইচ্ছা ছিল ইয়াংচিং ইউনিভার্সিটিতে মেডিকেল নিয়ে পড়বে, বাট এখন ওদের সেই রকম পরিস্থিতি আর নেই। সং ওর অসুস্থ মাকে ছেড়ে অত দূরের ইউনিভার্সিটিতে কিভাবে পড়বে, ওর বাবাই বা কত করবে ওর মায়ের জন্য, তাই জন্য সং ভাবে যে ও কাছাকাছির একটা লোকাল ইউনিভার্সিটিতে পড়বে। কিন্তু জিয়াং আর ইউয়ান সংকে বলে ও যেন ওর ড্রিম ফলো করে, যদি ওকে একটা লোকাল ইউনিভার্সিটিতেই পড়তে হয় তাহলে ওর টপ র্যাঙ্ক করার ফায়দা কি হলো, আর তাছাড়া এখন সঙের মা মোটামুটি সুস্থ আছে, অ্যাটলিস্ট একটা লাঠি নিয়ে তো চলতে পারছে, আর সং যদি ওর ড্রিম পূরণ না করে তাহলে সব থেকে বেশি ওর মাই পরে দুঃখ পাবে। এই জন্য সঙের ওর মায়ের সাথে কথা বলা উচিত। সঙেরও মনে হয় জিয়াং আর ইউয়ান ঠিকই বলছে, তাই বাড়ি ফিরে সং ওর মাকে এই ব্যাপারে বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সঙের মা ওকে ইয়াংচিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য বলে দেয়। সং আগে কখনো ওর ড্রিমের ব্যাপারে ওর মাকে জানায়নি, কিন্তু হাও আগের থেকেই সব কিছু জানতো। হাও মাঝে মাঝে দেখতো সং লুকিয়ে লুকিয়ে মেডিকেলের বুকস পড়তো। এখন সঙের মা হয়তো আর আগের মতো স্ট্রং ওম্যান নেই আর ফ্যামিলি সামলাতেও ওনার ভালোই কষ্ট হয়, বাট তাই বলে উনি নিজের ফায়দার জন্য নিজের ছেলের ড্রিম নষ্ট কি করে দেবে, সেটা কি করে হয়। আর তাছাড়া সঙের বাবাও ওর মায়ের পাশে আছে, আর হাও নিজের খেয়াল এখন নিজেই রাখতে পারে, তাই সং যদি ওর ড্রিম ফলো না করে হাওয়ের জন্য তাহলে হাও কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। এই জন্য সঙের মা হাও চায় সং ইয়াংচিং ইউনিভার্সিটিতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে একজন বড় সার্জেন্ট হোক। এইদিকে আমরা জিয়াংকে দেখি ও কনফিউজড হয়ে আছে যে ও কোন সাবজেক্ট নিয়ে পড়বে আর কোন ইউনিভার্সিটিই বা চুজ করবে। তাই জন্য জিয়াং ওর মায়ের থেকে জানতে চায় ও কি করবে, কিন্তু জিয়াংয়ের মা বলে জিয়াংয়ের নাম্বার নিয়ে উনি ভীষণই প্রাউড ফিল করছে, তাই জিয়াং লাইফে যে ক্যারিয়ারই চুজ করুক না কেন ওর মা সবসময় ওর পাশে থাকবে। জিয়াংয়ের মা জিয়াংকে বলে তুমি বুদ্ধিমান ছেলে, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। অন্যদিকে আমরা লিটিয়ানকে দেখি। লিটিয়ানের ড্রিম হলো ইংলিশ লিটারেচার নিয়ে পড়া, বাট লিটিয়ানের বাবা ওকে ডক্টর বা একজন ম্যাথ টিচার হিসাবে দেখতে চায়। উনি কখনো লিটিয়ানের কথা শুনবে না যে ও কী চায়। এরপর লিটিয়ান একটা প্রাইজ পার করে দেখতে থাকে, এটা ও ইংলিশ কম্পিটিশনে গিয়ে জিতেছিল আর ওটা দেখে খুবই ইমোশনাল হচ্ছিল। এরপর লিটিয়ান ওটা ড্রয়ারে রেখে লক করে দেয়, যেন সারা জীবনের জন্য ওর ড্রিমটাকে ড্রয়ারে লক করে দিল। এরপর ওরা সবাই ওদের কলেজ ফর্মে ওদের মর্জিতে বা ওদের ফ্যামিলির মর্জিতে কলেজ নেম আর সাবজেক্ট চুজ করতে থাকে। এখানে আমরা দেখব জিয়াং অনেক ভেবে লাস্টে কম্পিউটার সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করে, আর কলেজের জন্য ফার্স্ট চয়েসে জিয়াং ইয়াংচেং ইউনিভার্সিটিই রাখে, আর ইউয়ানের কথা ভেবে সেকেন্ড চয়েসে হোয়াং ইউনিভার্সিটি রাখে, যাতে কলেজে ওর সাথে সং বা ইউয়ানের মধ্যে কেউ একজন থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই ড্রামাটির 10টা পার্ট কমপ্লিট হলো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।